আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ম্যানেজমেন্ট প্রথম পত্র পরীক্ষা ছিল। আপনাদের ম্যানেজমেন্ট প্রথম পত্রের পরীক্ষা কেমন হয়েছে জানাবেন। অ্যান্ড আজকে আমরা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের টপ 100 এমসিকিউ ক্লাস করতে চলেছি। আমি আছি আপনাদের সাথে, আপনাদের স্নেহা আপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। সো আমরা ম্যানেজমেন্টের ফার্স্ট পেপারের টপ 100 এমসিকিউ করেছি, যেখান থেকে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং অন্যান্য অনেক বোর্ডে অনেক কমন এসেছে। অ্যান্ড কিছু বোর্ড অনেক কোয়েশ্চেন হার্ড করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে আপনাদের একসাথে পাস আসে, মানে পাস বলতে কি, আমার স্টুডেন্টদের আমি পাসের টার্গেট কখনো দেই না। আমি স্টুডেন্টদের টার্গেট দেই গোল্ডেন এ প্লাস বা বোর্ডে প্লেস করার, আপনারা সবাই জানবেন। সো ফার্স্ট পেপারে একটু কম নাম্বার আসলেও সেকেন্ড পেপারে যদি আপনি একটু 85 or 90 পর্যন্ত মার্ক তুলতে পারেন, আপনি কি অবাক হতেছেন যে না টেনে টেনে 80 তুলতে পারে না 90 তুলতে বলে? 90 তুলতে বলি কারণ আমি আপনাদেরকে সেই স্ট্র্যাটেজি শেখায় দিছি। কারণ আমি যে সৃজনশীল লেখার যে স্ট্র্যাটেজি শেখায় দিছি, সেই স্ট্র্যাটেজি হচ্ছে আপনারা যদি সুন্দর মতো পড়েন বা সেইভাবে যদি এক্সামের খাতায় লিখতে পারেন, তাহলে কিন্তু খুবই বেটার করবেন। এখন আমাকে বলেন, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে নাকি, একটু জানান। অ্যান্ড যাদের আজকের এক্সামটা ভালো হয় নাই, তারা নিশ্চিত থাকতে পারেন তাদের সেকেন্ড পেপার কোশ্চেনটা সহজ আসবে। অ্যান্ড যাদের আজকেরটা ভালো হয়েছে, তারা একটু সতর্ক থাকতে পারেন, কারণ আপনাদের সেকেন্ড পেপারটা একটু কঠিন করতে পারে। ঠিক আছে? সো যাদের হয় নাই তাদের তো ক্লাসটা মনোযোগের সাথে করতে হবে। আমি এখানে টপ 100 এমসিকিউ নিয়ে আসছি। অ্যান্ড ক্লাসের পিডিএফের জন্য ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনাদের স্নেহা আপুকে, মানে আমাকে আর কি মেসেজ করে লাভ নাই, ইনবক্স করতে পারেন। আপনারা আমাকে অনেক নক করেন যে আপু এটা বুঝতে পারছি না, আপু এটা কীভাবে করব। আমি কিন্তু সেটা রিপ্লাই করতে পারি, বাট আপনারা আমার কাছে পিডিএফ চাইলে পিডিএফটা কিন্তু আমার কাছে থাকে না। আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে দিয়ে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালায় পিডিএফটা পেয়ে যাবেন। অ্যান্ড এইখানে টপ 100 এমসিকিউ আছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের অ্যান্সার সহ পিডিএফটা এক্সামের 30 মিনিট আগে পড়বেন, বা 30 মিনিট সময় দিয়ে হলেও পড়ে যাবেন। অ্যাটলিস্ট আমি সাজেস্ট করব 30 মিনিট হইলেও পড়বেন এই স্লাইডটা, তাইলে কি ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন আসা সম্ভব। শুরু করেন টিচার। ফার্স্ট পেপার যেটাই যদি ভালো হয়, 29টা হয়েছে, একটা হয় না, এই জন্য আপনি ওকে, আমি আপনাদের অনেক অনেক কোশ্চেন্স দেখতেছি। যাদের ওয়ালাইকুম আসসালাম হিজাবি কুইন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাকিব, কার কয়টা এমসিকিউ হচ্ছে আপনাদের আমি আবারও বলে দিচ্ছি। যাদের ফার্স্ট পেপার ভালো হয় নাই, সেকেন্ড পেপার ভালো হওয়ার সম্ভাবনা আছে বা করতে হবে। দেখেন, দুইটা মার্ক কিন্তু একসাথে মিলে আপনাদের, এই যে ধরেন ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার মিলে কিন্তু আপনাদের একসাথে মার্ক হবে। সো দুইটাতে যেন একসাথেই যেন প্লাস থাকে ওভারঅল, এইটা এনশিওর করতে হবে। আর তার আগে একটুখানি বলতে চাই, আমাদের এইচএসসির পরেই আপনারা এখন যদি আমাদের মিশন এফবিএস কোর্সে যুক্ত হন, তাহলে মাত্র 2600 টাকায় আমাদের এই কোর্সটাতে যুক্ত হইতে পারবেন। এখন ম্যাম বা আপু, আপনি কেন এই কোর্সের কথা বলতেছেন? আমি এই কোর্সের কথা এই জন্য বলতেছি, কারণ এই কোর্সটা আপনাকে পৌঁছে দিবে পুরো ঢাবিয়ান টিচার প্যানেলের সমন্বয়ে আপনাকে আপনার গন্তব্যে, যেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো ব্যবসায় শিক্ষা শাখা অনুষদে, আপনাকে পৌঁছে দিতে সক্ষম। এই কোর্সে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা মার্কেটিং অর ফাইন্যান্স এর পূর্ণাঙ্গ প্রস্তুতি তো হবেই, পাশাপাশি আপনি কোর্সে এনরোল করলে এই বইগুলো দেখতে পাচ্ছেন, সি ইউনিটের কোশ্চেন ব্যাংক, মডেল টেস্ট, ওয়েমার, এই সবগুলো আপনার বাসায় ঠিকানায় পৌঁছে যাবে। সো এটা কিন্তু এই কোর্সের টাকার মধ্যে ইনক্লুডেড। তো এইচএসসি পরীক্ষা চলাকালীন আপনি যদি এনরোল করেন, মাত্র 2600 টাকায় এনরোল করতে পারবেন, এবং ক্লাসের মাঝখানে আমি একটা প্রোমো কোড দিয়ে দিব, 300 টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিব। এখন যারা একদম ক্লাসের শেষের দিকে থাকবেন তাদের জন্য দিব, নাহলে আমার প্রতিষ্ঠান ধরে মাইর দিবে যে 300 টাকা কমাই দিতেছো। সো এই যে এখানে অনেক ঢাবিয়ান টিচার প্যানেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি আপনাদের স্নেহা আপু, আমি আপনাদের এখানে পড়াবো ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং।
জি, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখন আমরা পড়াশোনা শুরু করে দিই। এই টপ 100 এমসিকিউ থেকে কয়টা এমসিকিউ আপনি পারেন সেটা দেখে নেন, কারণ এই এমসিকিউগুলো ঘুরে ফিরে আপনার এখানে আসবেন। আমি দেখেন একটা এমসিকিউর অপশানগুলো যখন ডিসকাস করব সেই অপশান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, তাই আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করাটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে আপু, ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম আকিবা। প্রোমো কোড শেষের দিকে দেওয়া হবে। জি, দিনাজপুর বোর্ডে আমি কোশ্চেন দেখেছি। এনরোল ডান আকিবা, ওয়েলকাম। আচ্ছা, এমসিকিউ 26টা হয়েছে। তার হ্যাঁ, ভালো হয়েছে তো অনেক। ওকে ওকে, তাহলে চলুন শুরু করি। এবং ক্লাসের এই পিডিএফটা আমি বরাবরের মতোই খুবই সুদক্ষ হাতে বেছে বেছে টপ 100 এমসিকিউ দিচ্ছি। সো আপনারা এমসিকিউ অ্যান্সার সহ আমি এখানে যা যা লিখবো সেইটা সহ যদি পিডিএফটা পেতে চান, আপনার টাইম লাইনে বা আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে হবে। শেয়ার করে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে যদি মেসেজ দেন, আপনাকে তারা পিডিএফটা দিয়ে দিবে। ওকে, তো চলুন শুরু করি। লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? এখান থেকে দুইটা প্রশ্ন আসে, আধুনিক ব্যবস্থাপনার জনক কে আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে। সো দেখেন, আমি একটা কোশ্চেনের মধ্যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, দুইটা কোশ্চেন এখান থেকে আমরা একটা এমসিকিউর মধ্যে দুইটা শিখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখি কে কে পারে। প্রথম কে কে অ্যান্সার করছে? আপু, এমসিকিউ পড়লেই কমন আসছে। আরাফাতকে আমি কয়েকটা কথা বলতে চাই। আরাফাত কায়ুম অহন, আপনি যে বললেন ক্লাস কম আদার্স কথা বেশি, ক্লাস কম আদার্স কথা বেশি বলতে হয় কারণ ক্লাস কম না, যে কথাগুলো বলি এই কথাগুলো থেকে আপনার শেখার অনেক কিছু আছে। আমরা এখানে যে পুরো একজ্যাক্ট ঢাবিয়ান টিচার প্যানেল, উই আর নট এমনি এমনি এখানে আসছি, ঠিক আছে? আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোর মধ্যে অনেক লার্নিং বিষয়, শেখার অনেক বিষয় আছে। আপনি সেই জায়গা থেকে থিঙ্ক করে দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। জি, ক্লাসের পিডিএফ পাইতে গেলে ক্লাসটা আপনার টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা পেজে নক করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? আধুনিক ব্যবস্থাপনার জনককে? আধুনিক ব্যবস্থাপনার সাথে কার নাম জড়িত? আধুনিক ব্যবস্থাপনার সাথে কার নাম জড়িত? ইয়াস, হেনরি ফিওল। আপনারা এটা সবাই জানবেন। এবং এখান থেকে আরেকটা বিষয় জেনে রাখেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। হেনরি ফিওলের জন্ম কোথায়? হেনরি ফিওল কে ছিল? হেনরি ফিওল খনি প্রকৌশলী ছিল, জন্ম কিন্তু তুরস্কে। হেনরি ফিওলের জন্ম কোথায় হয়েছিল? তুরস্কে জন্ম হয়েছিল। এফ.ডব্লিউ. টেলরের জন্ম কোথায় হয়েছিল? আমেরিকায় জন্ম হয়েছিল, ঠিক আছে? এখন যদি আপনারা বলেন আমি বেশি কথা বলি, তাইলে তো কিছু করার নাই, আমাকে তো পড়াইতে হবে, পড়ানোর সাথে এটুকু বলতে হবে স্যার, কিছু করার নাই। হ্যাঁ, হেনরি ফিওলের জন্ম হয়েছিল তুরস্কে, এফ.ডব্লিউ. টেলরের জন্ম হয়েছিল আমেরিকায়। তাহলে একটা এমসিকিউ থেকে আপনার কয়টা এমসিকিউ হয়ে যাচ্ছে। তারপরে রবার্ট ওয়েন, এলটন মেও, কী ছিল এগুলো আমরা ধীরে ধীরে জানবো। রবার্ট ওয়েনকে বলা হয় শ্রমিক কর্মী। 400। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি কয়টা ইনফরমেশন জানলেন? রবার্ট ওয়েনকে কি বলা হয়? শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। একটা ইনফরমেশন, শ্রমিক কর্মী। আপনার এক্সাম ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি জানি না, বাট আপনাকে পর্যাপ্ত ইনফরমেশন দেওয়া আমার কাজ। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে রবার্ট ওয়েন। সো এইগুলো আমরা একটু পরে সুন্দর করে নোট করে দেখেন। আর এলটন মেয়র নামটা কার সাথে জড়িত? সাইকোলজির সাথে জড়িত, ঠিক আছে? তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনক, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, VVVI, এখান থেকে কোশ্চেন আসবে, সেটা যে কোনো বোর্ডেই আসবে। দেখেন, আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফিওল, অথবা কোশ্চেন আসবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফ.ডব্লিউ. টেলর। আর এফ.ডব্লিউ. টেলরের জন্মস্থান কোথায়? আমেরিকা। আর হেনরি ফিওলের জন্মস্থান তুরস্কে। হেনরি ফিওল কে ছিল? খনি প্রকৌশলী ছিল। এইগুলো পরের কোশ্চেনে যায়। শিল্প বিপ্লবের সময়কাল কত?
শিল্প বিপ্লব হয়েছিল 1750 থেকে 1850, কখন হয়েছিল? অষ্টাদশ শতকে, অষ্টাদশ দশকে, অষ্টাদশ দশকে হয়েছিল। এখন এটা কোন যুগে? আমাদের যে 3টা যুগ আছে, এই 3টা যুগের কোন যুগে হয়েছিল? আধুনিক যুগে হয়েছিল। কোন যুগে হয়েছিল? আধুনিক যুগে। দেখি কে কে অ্যান্সার করতে পারছেন, আমি আপনাদের অ্যান্সার দেখিব। আপু হ্যাঁ হ্যাঁ, আমি অনেক কথা বলে। আরাফাত কায়ুম অহন, সরি আপু। তুমি ডোন্ট বি সরি, তোমার সরি বলার কিচ্ছু হয় না, আমি তোমার কমেন্ট দেখেছি, আর সরি লিখতে হবে না, কোনো সমস্যা না। আমি আসলে রাগ করি না, হ্যাঁ, আমি স্টুডেন্টদের ওপরে রাগ করি না, কোনো সমস্যা নেই। স্টুডেন্টরা আমার খুবই কাছের, 10 মিনিটের 400 স্টুডেন্ট, ভালোই তো। ওকে, বুঝতে পারছো আমি কিভাবে পড়াচ্ছি? শিল্প বিপ্লব কোন যুগে হয়েছিল? আধুনিক যুগে, অষ্টাদশ দশকে, 1750 থেকে 1850। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। তো আপনি যদি একটা এমসিকিউর মধ্যে তার 14 গোষ্ঠীর যত ইনফরমেশন আছে সব জেনে যান, তাহলে সেই এমসিকিউ নিয়ে আপনার আর কি ভয় বলেন? এখন এই ক্লাসের এই যে আমি এত কিছু নোট করে দিচ্ছি, তারপরে এই টপ 100 এমসিকিউর অ্যান্সার সহ আপনি পাইতে গেলে আপনার এই লাইভ ক্লাসটি শেয়ার করে দিতে হবে যে কোনো গ্রুপে বা আপনার টাইম লাইনে, অ্যান্ড তারপরে আপনি পিডিএফটা পেয়ে যাবেন আর্টস অ্যান্ড কমার্স পার্সেলে। বাট যা কিছু কল্যাণকর তা যদি অন্যের মাঝে বিলিয়ে দেওয়া যায়, আপনি সেটা থেকে বেটার পাবেন। কারণ দেখেন, আমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, ওকে? আপনাদের সুবিধার্থে আমরা এসিপি থেকে আয়োজন করছি ফ্রি লাইভ ক্লাসের। 3 নম্বর কোশ্চেন, ব্যবস্থাপনা নিচের কোনটি? ব্যবস্থাপনা কি একটা কাজ? ব্যবস্থাপনা কি একটি প্রক্রিয়া, নাকি ব্যবস্থাপনা পদ্ধতি, নাকি ব্যবস্থাপনা একটা মাধ্যম? বলেন। হ্যাঁ, দিনাজপুর বোর্ডের কোশ্চেন অনেক হার্ড হয়েছে, আমি দেখেছি। জি, ওকে, বলেন ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা কি কোনো কাজ? ব্যবস্থাপনা হইতেছে একটা প্রক্রিয়া। কারণ ব্যবস্থাপনার মাধ্যমে কি করা হয়? কৌশলে অন্যকে দ্বারা কাজ করিয়ে নেওয়ার প্রক্রিয়া হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনাকে কি বলবো? ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া। দেখি কে কে অ্যান্সার করে। ইব্রাহিম খলিল অ্যান্সার করছে, মোহাম্মদ ইয়াসিন, পারফেক্ট, আপনাদের অ্যান্সার হয়েছে। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে অলরেডি আমি ডিসকাস করেছি। এখান থেকে এফডব্লিউ টেইলর আপনারা জানেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, হেনরি ফিয়াল আধুনিক ব্যবস্থাপনার জনক, চার্লস ব্যাবেজের নাম কার সাথে জড়িত? কম্পিউটার আবিষ্কারের সাথে জড়িত। তাহলে শুধুমাত্র রবার্ট ওয়েন বাকি থাকে। এই যে বাদ দেওয়ার কাজ শিখলে আরও সহজ। হ্যাঁ, আপনি যদি বাদ দিতে পারেন, আপনি যদি হ্যাঁ এটা জানেন, হেনরি ফিয়াল কি? আধুনিক ব্যবস্থাপনার জনক। এফডব্লিউ টেইলর কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। চার্লস ব্যাবেজ তো হচ্ছে কম্পিউটারের সাথে নাম ওর জড়িত। শুধুমাত্র 3টা বাদ দিতে পারলাম, একটা। রবার্ট ওয়েন হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক, রাইট? কত সুন্দর। অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়ার কৌশলকে কি বলে? ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্টটাকে যদি একটু ভাঙি, আপনারা যেহেতু অনেক স্টুডেন্ট আছে ক্লাস করতেছেন, আর লাইভ ক্লাসটা যদি শেয়ার করেন, আমাকে যদি চেয়ার আপ রাখতে পারেন, আপনারা কিন্তু আমাকে কি দিতেছেন? আপনারা আমাকে শুধুমাত্র একটু অনেকজন মিলে ক্লাস করতেছেন, আমার ক্লাস করাইতে ভালো লাগবে, এইটুকুই আপনারা আমার জন্য করতে পারেন, আর কিছু তো করতে পারবেন না। এতটুকুই করেন, বেশি কিছু আমার জন্য করতে হবে না। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্টকে যদি আমরা ভাঙতে পারি, ট্যাক্টফুলি, টি ফর ট্যাক্টফুলি, ম্যানেজমেন্ট, টি ফর ট্যাক্টফুলি। হ্যাঁ, এই যে আমরা ম্যানেজমেন্টটা যদি ভাঙি, তাহলেই কিন্তু আমরা সংজ্ঞাটা পাই। ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি মানে কৌশলের সাথে মানুষকে পরিচালনা করা বা ব্যবস্থাপনা করা। ঠিক আছে, অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে কি বলে? 4-এর অ্যান্সার করেন। ম্যাম প্লিজ স্পিক ইন ইংলিশ। আরেকজন আসছে, ওকে। আপনি বিদেশি নাকি? আমি তো আমার বাংলাদেশি স্টুডেন্টদেরও পড়াইতেছি। আমি ইংলিশ বললে তো বাংলাদেশি স্টুডেন্টরা বলবে ম্যাম আমাকে আইএলটিএস ক্লাস করতেছি, আইএলটিএস ক্লাস করতেছি, আইএলটিএস ক্লাস তো করতেছি না। যাই হোক, অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়ার কৌশলকে কি বলবে? ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বলবে। ঠিক আছে, এবার যাই, ম্যানেজমেন্ট শব্দটি কোন দেশি শব্দ থেকে এসেছে? ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছিল, রাইট? ম্যানেজমেন্ট শব্দটি ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছিল। এই যে ম্যানেজিয়ার যে শব্দটা, এই ম্যানেজিয়ার শব্দের অর্থ কি? ম্যানেজিয়ার শব্দের অর্থ চালনা করা। কিন্তু কোথা থেকে আসছে এই শব্দটা?
কিন্তু ইতালি থেকে আসছে। দেখেন আমি কিন্তু অনেক ইনফরমেশন বলে দিচ্ছি আপনাকে। ম্যানেজমেন্ট শব্দটার মূল উৎস কোথা ছিল? ম্যানেগিয়ার, মানে কি? চালনা করা। তার কোন দেশ থেকে আসছে? ইতালি, ইতালি থেকে আসছে। ঠিক আছে, এই আমি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার বাচ্চাদেরও কমেন্ট দেখব, বাট আপনারা যদি আপনার টাইম লাইনে শেয়ার না করেন, আমি আজকে খুবই স্ট্রিক্টলি বলে দিব, বা আপনি পিডিএফটা যেন না দেয়, কারণ টাইম লাইনে শেয়ার করলে তো আপনার কোনো কিছু হইতেছে না, কোনো ক্ষতি হইতেছে যদি আপনি শেয়ার করেন। কারণ আপনারা আরেকজনের যদি ভালো না চান, আরেকজনের ভালো তো চাইতে হবে, একজনের ভালো না চাইলে তো হবে না। হ্যাঁ, যা কিছু কল্যাণকর তা অন্যের মাঝে বিলাই দিতে হবে, এটা আমি আপনাদেরকে শিখাইতে হবে, না হলে হবে না। এবার 7 নম্বর কোশ্চেন দেখি কে কে পারে, চলেন। 7 নম্বর কোশ্চেন, কার্য সম্পাদনের কতিপয় ধারাবাহিক পদক্ষেপকে কি বলে? কাজ সম্পাদনের, কার্য সম্পাদন মানে কি? কাজ করার জন্য। কাজ সম্পাদনের কতিপয় ধারাবাহিক অনেকগুলো পদ্ধতি, অনেকগুলোর পদ্ধতির সমন্বয়কে আমরা কি বলবো? অলরেডি বলেছি, ইয়াস, টু হ্যান্ডেল। আবির হোসেন, আপনি ঠিক অ্যান্সার করেছেন। তো কার্য সম্পাদনের যে অনেকগুলো ধারাবাহিক প্রক্রিয়া বা পদক্ষেপ, বলে দিছি প্রক্রিয়া, সে ধারাবাহিক পদক্ষেপকে কি বলবো? প্রক্রিয়া বলবো। বুঝেছেন এটা? যে কাজগুলো সম্পাদনের অনেকগুলো প্রক্রিয়া থাকে, অনেকগুলো ধারাবাহিক পদক্ষেপ থাকে, সেই সব পদক্ষেপকে কি বলবো? প্রক্রিয়া। একটা প্রক্রিয়া, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, হ্যাঁ, প্রেষণা, তারপরে গিয়ে আপনার নিয়ন্ত্রণ, এইভাবে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয়। 8 নম্বর কোশ্চেন দেখি কে কে পারে। শিল্প বিপ্লব বলে ফেলছি রে, এটা তো অলরেডি আগে থেকে বলে দিলাম, এইগুলো তো উচিত হয় নাই। শিল্প বিপ্লবের সূত্রপাত কোথায় হয়েছিল? আপনারা জানেন, ইংল্যান্ড মানে ব্রিটেন। ঠিক আছে, ইংল্যান্ড মানে ব্রিটেন। অষ্টাদশ শতকে বা অষ্টাদশ দশকে, আধুনিক যুগে 1750 থেকে 1850 সালে হয়েছিল কোথায়? ব্রিটেন বা ইংল্যান্ডে। ইয়াস, মিনহাজুল ইসলাম, কনসেপ্ট ক্লিয়ার একদম, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপরে যাই, চলুন স্যার। কোড অফ হাম্মুরাবি রচিত হয়েছিল কোন সভ্যতায়? বলেন তো, এটা আপনারা কে কে পারবেন? ম্যাম আপনি অনেক সুন্দর করে পড়ান, মাই প্লেজার। আমার পড়াইতে ভালো লাগে, আমার পড়ানোটাই প্যাশন, দ্যাটস ওয়াই আমি এভাবেই পড়াই স্যার। সো আমার পড়ানো আপনাদের কেমন লাগে আপনারা বলবেন। অ্যান্ড আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার বাচ্চারা দেখতেছে, শেয়ার করতেছে না, আপনাদের কমেন্ট কিন্তু আপনাদেরকে বলে দিব যে হইতেছে আপনাদেরকে যেন পিডিএফ না দেওয়া হয়। পিডিএফ তারাই পাবে যারা আছে শেয়ার করবে, কারণ ক্লাসে এমনি 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 কোনো কিছু আর হবে না, এমনি এমনি আর হবে না। এমন কিছু পাইতে হলে এইখান থেকে শেয়ার দিতে হবে, কারণ কি দিতে পারেন। মজা করলাম। কোড অফ হাম্মুরাবি রচিত হয়েছিল ব্যাবিলনীয় সভ্যতায়। ব্যাবিলনীয় সভ্যতায় সেই সময়টা আসলে এই যে কোড অফ, এই একটাই কোশ্চেন আপনাদের আসবে, এই একটা বই দিয়ে দিবে, সেই কোড অফ হাম্মুরাবি রচিত হয়েছিল কোথায়? ব্যাবিলনীয় সভ্যতায়। এটা যদি আসে তাহলে এটাই আসবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন থেকে এটাই আসতে পারে। তারপরে কোশ্চেন, ব্যবস্থাপনা বিষয়ে মুসলিম একজন মনীষী আছে, সেই মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদিত হয়েছিল, সেটা কে? একজন মুসলিম একজন আছে, সেটা কে? সেটা হইতেছে আমাদের ইমাম গজরি। ইমাম গজরি। ঠিক আছে, টোটালি ডিফারেন্ট। কোনটা ডিফারেন্ট? আপু কমেন্টের রিপ্লাই দেখেন না কেন? কমেন্টের রিপ্লাই দেখি তো। আপু ভয়েস খুব সুন্দর, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মিনহাস ম্যাম নমস্কার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছেন? সরি, আপনারা সবাই কেমন আছেন? ওকে, পরের কোশ্চেনে যাই, চলেন। আপনারা ট্রাস্ট করেন, লাইভটা শেয়ার করলে পিডিএফটা পেয়ে যাবেন, অ্যান্ড শেয়ার করলে আপনারা দেখবেন ভালো লাগবে যে আমি একটা মানুষের উপকার করতে পারতেছি। ডিজিটাল মিডিয়াতে মানুষের উপকার কেমনি করবেন? শেয়ার করতে পারবেন। আচ্ছা, জেড তত্ত্বের প্রবর্তককে? জেড তত্ত্বের প্রবর্তককে? আমি এই জেটের সাথে এই নাম, দেখেন, হেনরি ফেল আধুনিক ব্যবস্থাপনার জনক, রবার্ট ওয়েন শ্রমিক কর্মী, জেমস ওয়াট তো হওয়ার কোনো পসিবিলিটিই নেই, উইলিয়াম ওচি
উইলিয়াম ওচি। জেড তত্ত্বের সাথে কার নাম সম্পর্কিত? আমিও ভালো আছি, হ্যাঁ, শুধু আপনার জন্য শেয়ারটা দিলাম। জি, আপনারা আমাকে মানে একটু টাকা পয়সা দিয়ে এখানে ক্লাস করতে আসেন নাই আনটিল আপনি হইতেছে পেইড, মানে আমাদের পাওয়ার প্লেয়ার স্টুডেন্ট হন। পাওয়ার প্লেয়ার তো ব্যাচ ওই পর্যন্তই শেষ, এটা আপনাদের জন্য আমাদের বোনাস প্রোগ্রাম। আমরা ট্রাই করতেছি স্টুডেন্টদের জন্য বেটার কিছু করার। খোদা, এত বড় মেসেজ লিখছে। যাই হোক, জেড তত্ত্বের প্রবর্তককে, এটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হইতেছে উইলিয়াম ওচি। হ্যাঁ, ব্যবস্থাপনার স্তর কয়টি? ব্যবস্থাপনার যে 3টা স্তর আছে আপনার মনে আছে? ব্যবস্থাপনার, সরি সেই অ্যান্সারই তো বলে দেই। ব্যবস্থাপনার 3টা যে স্তর আছে, দেখেন আমি আপনাদের একটু দেখা দেই। এই জিনিসটা খুবই মজা, মানে এইটা আপনাদের আজীবন কাজে লাগবে। একটু শিখে যান, শিখলে কোনো ক্ষতি নাই স্যার, একটু শিখেন আপনারা, স্যার ম্যাম আপনারা শিখেন। ব্যবস্থাপনার এই যে উচ্চ, মধ্য, নিম্ন। ব্যবস্থাপনার স্তর কয়টা? ব্যবস্থাপনার স্তর 3টা। খুবই সহজ, কিন্তু আপনি কি জানতেন ব্যবস্থাপনার স্তর বলতে এটা বোঝায়? ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝায় এটা তো আপনার জানার দরকার। ইয়েস, দেখি কে কে কমেন্ট করে। এবার অ্যান্সার করবেন 13 নম্বর। দেখি কে কে অ্যান্সার করতে পারে। পোস্ট কোড এর আবিষ্কারক কে? পোস্ট কোডের সাথে কার নাম জড়িয়ে আছে বলেন তো? হিজাবি কুইন আপনি সবার আগে অ্যান্সার করতেছেন। রাহিম 3টি, ইউ আর কারেক্ট রাহিম। আর কে কে অ্যান্সার করতেছে? হে খোদা, আপনার অ্যান্সার করেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। পোস্ট কোডের আবিষ্কারক কে? এখান থেকে আপনারা যদি বাদ দেওয়ার খেলাও খেলতে পারেন তাহলে হয়ে যাবে। পোস্ট কোডের সাথে হেনরি ফিয়াল তো আধুনিক ব্যবস্থাপনার জনক, এ তো হবে না। চার্লস বেবেজ তো কম্পিউটারের সাথে জড়িত। তারপরে হচ্ছে লুইস এলেন, এ তো হবে না। তাহলে কি পোস্ট কোডের সাথে কার নাম জড়িত? এল গুলিক। এল গুলিক, ঠিক আছে, পারছেন? আসলেই কি লিখছে? আহা, কমেন্টটা এত দ্রুত চলে গেল, আমি তো পড়তে পারলাম না। যাই হোক, ইয়েস, 14 নম্বরটা অ্যান্সার করেন। ব্যবস্থাপনার দ্বিতীয় ও শেষ কাজ কোনটা? এই যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত এই ব্যবসায়ের দ্বিতীয় ও শেষ কাজটা জানতে চাচ্ছে। ব্যবস্থাপনার দ্বিতীয় ও শেষ কাজ অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। ব্যবস্থাপনার দ্বিতীয় ও শেষ কাজ কোনটা? দেখেন, ব্যবসায়ের দ্বিতীয় কাজটা, ব্যবসার শেষ কাজ আমরা সবাই জানি। ব্যবসায়ের শেষ কাজ কোনটা? সবার শেষে কোনটা করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। তার মানে এটা তো হবে না, এটা হবে না, এটা হবে আর এটা হবে। কিন্তু পরিকল্পনা তো প্রথম, পরিকল্পনা প্রথম, তাহলে এটাও হবে না, তাহলে এটাও হইল না। তার মানে অ্যান্সার কোনটা? সংগঠন, নিয়ন্ত্রণ। সংগঠন কিন্তু দ্বিতীয় নাম্বার কাজ। পরিকল্পনার পরে সংগঠিতকরণ করা হয় এবং সবার শেষে নিয়ন্ত্রণ করা হয়। পরের কোশ্চেন কি লিখছেন? রাকিব বিল্লাহ, আপনি কিন্তু অনেকবার কমেন্ট করতেছেন স্যার, আমি কিন্তু আপনার কমেন্ট ইগনোর করতেছি। আপনি হচ্ছে একটু সিভিলাইজড হন প্লিজ। ওকে, ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটা? এই দেখেন, ব্যবস্থাপনা কিন্তু একটা অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণ আমরা বলে থাকি যে ব্যবস্থাপনায় পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান এইভাবে করতে করতে প্রেরণার মাধ্যমে সমন্বয় সাধন করে তারপরে হইতেছে নিয়ন্ত্রণে শেষ হয়ে যায়, এটা শেষ কাজ। কিন্তু ব্যবস্থাপনা কিন্তু কখনো শেষ হয় না, ব্যবস্থাপনার কাজগুলো কিন্তু অবিরাম চলতেই থাকে ধারাবাহিকভাবে। সো নিয়ন্ত্রণের পরে আবার পরিকল্পনার কাছে সুইচ হয়। এই দেখেন, পরিকল্পনা, আমি একটু সুন্দর করে লিখে দিই। পরিকল্পনা থেকে এই প্রথম ধাপ থেকে শুরু করে সংগঠিতকরণ, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, সব কিছু করে আসবে কোথায়? নিয়ন্ত্রণ হচ্ছে বলা হয় নিয়ন্ত্রণকে শেষ ধাপ। কিন্তু নিয়ন্ত্রণের পরে আবার কোন ধাপের কাছে ফিরে যায়? আবার সে রিভার্স করে পরিকল্পনার কাছে চলে যায়। এই জন্য নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটা? পরিকল্পনা। বুঝেছেন? পরের কোশ্চেনে আপনারা অ্যান্সার দিবেন। বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজ এক সূত্রে গঠিত ও সংযুক্ত করার কাজকে কি বলে? এটার অ্যান্সার আপনারা দেন তো, এটার অ্যান্সার আপনারা দেন।
যে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিভাগ, উপবিভাগের কাজকে একত্রে সংযুক্ত করাকে কি বলবে? একত্রে বিভিন্ন বিভাগ। কিন্তু আপু ব্যবস্থাপকদের নামগুলো আপু ব্যবস্থাপকদের নামগুলো বলেন। বুঝি নাই আপনার কোশ্চেন। ব্যবস্থাপকদের নামগুলো বলতে যেগুলো আমি এর মধ্যে মাঝে মাঝে বলতেছে এগুলোই অনেক বেশি রিপিটেড আসে, যেরকম হেনরি ফেয়াল, এফ.ডব্লিউ. টেলর, তারপরে হচ্ছে রবার্ট ওয়েন, তারপরে উইলিয়াম ওচি, এগুলোই আসলে অনেক বেশি আসে, যেগুলো বারবার আমি আসতেছে। ঠিক আছে, 100% 16 এর সমন্বয়। ইয়াস, আপনি যেহেতু 100% অ্যান্সার দিয়ে ফেলছেন, তাহলে তো আর কিছু বলাই যায় না। তো এইটাই অ্যান্সার। কেন অ্যান্সার? দেখেন, বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে যখন তাদের এক সূত্রে গঠিত করতেছে বা এক সূত্রে সংযুক্ত করতেছে, তখন সেটা কি হচ্ছে? সমন্বয় হচ্ছে। সেটা নিয়ন্ত্রণ নির্দেশনা তো হচ্ছেই না, অনেকের সংগঠনের সাথে কনফ্লিক্ট লাগতে পারে, কিন্তু সংগঠনে তো আপনার সমন্বয় সাধন করা হয়, কিন্তু সমন্বয় কিন্তু আপনার এক সূত্রে সংযুক্ত করা হয়। কি কি? ব্যক্তি, বিভাগ, উপবিভাগের ব্যাপারগুলা। ঠিক আছে। ওকে, ব্যবস্থাপনা চক্রে 17 নম্বর অ্যান্সার করেন দ্রুত। তিথি কুন্ডু। জি, আমি এটাই বলতে চাচ্ছি, বুঝছো? 17 নম্বরের অ্যান্সার করেন। আপনারা বুঝতে পারছেন এই ক্লাসটা যে এত বেশি গুরুত্বপূর্ণ? আপনারা কিন্তু বুঝতে পারছেন না। আপনারা অনেকেই যারা বুঝতেছেন তারা খুব সুন্দর মতো ক্লাস করতেছেন, আর হইতেছে যারা বুঝতেছেন না যে কি ক্লাস করাইতেছে বুঝতেছি না, তারা কিন্তু বুঝতেছেন না যে ব্যাপারটা কি হইতেছে। তো যারা ক্লাস করবে মনোযোগ দিয়ে, তারা তো উইল বেটার। অ্যান্ড শেয়ার করলে আপনি কি পাবেন? পিডিএফ পাবেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর করেন। ব্যবস্থাপনা চক্র বলতে নিচের কোনটির পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়? পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়। কোনটির পর্যায়ক্রমিক আবর্তন? ব্যবস্থাপনার যে চক্র, এই চক্র বলতে কোনটার পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়? ব্যবস্থাপনার উপকরণগুলোর চক্র। 17 নম্বর আপনার হয় নাই। চক্রাকারে ঘুরবে, নীতিগুলো ঘুরবে চক্রাকারে, ঘুরবে না উদ্দেশ্য, কর্ম কোনোটাই তো ঘুরবে না, উপকরণগুলো চক্রাকারে ঘুরবে। এটা কিন্তু আপনার রাজশাহী বোর্ড 2015-তে আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী বোর্ড 15-তে আসছে। ব্যবস্থাপনা চক্র বলতে কি? একটা চক্র আকারে ঘুরতে থাকে, বা সার্কেল একটা। সো কোনটির পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়? উপকরণগুলোর, ব্যবস্থাপনার যতগুলো উপকরণ আছে সেগুলোর। আচ্ছা, ব্যবস্থাপনার 6M, এই যে ব্যবস্থাপনার উপকরণ, মৌলিক উপকরণ বলতে 6M কে বোঝায়। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টা? 6টি। 6M বলতে কি বোঝায়? বলেই দিলাম। ব্যবস্থাপনার 6M বলতে কি বোঝায়? তোর কি বউ? আরে ও কান্নাকাটি করে গেল, বুঝতেছি না। আপনারা দেখেন তো, ওরা একটু দেখেন। এই কোশ্চেনের 18 নম্বরের অ্যান্সার করেন। ব্যবস্থাপনায় 6M বলতে কি বোঝায়? 6M বলতে, এই 6M কিন্তু উপাদান। এই উপাদান কিন্তু চক্রাকারে ঘুরে। হ্যাঁ, তো 6M বলতে কি বোঝায়? 6M হচ্ছে ব্যবস্থাপনায় মৌলিক উপাদান সমূহ। 6M এর মধ্যে কি কি আছে? M দিয়ে 6টা কি কি বের হইতেছে? মেন, মার্কেট, মেশিনারি, এগুলো আপনারা জেনে যাবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন একটা কোশ্চেন আসতে পারে যে কোনটা 6M এর অন্তর্ভুক্ত না বা বহির্ভূত, সেখান থেকে অ্যান্সার করতে হবে। ব্যবস্থাপনার আমি সেই সব স্টুডেন্টদের জন্য ক্লাস করাইতেছি, আপনারা অ্যান্সার করেন 19 নাম্বার, যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছে। আর যারা এমনি ক্লাসে এমনি ঢং করতে আসছে, ঘুরতে আসছে, তাদের জন্য ক্লাসটা করে দিচ্ছি না। যারা মন দিয়ে ক্লাসটা করতেছে তাদের জন্যই ক্লাসটা নিচ্ছি। ওকে, আচ্ছা। ওকে, 18-র অ্যান্সার না, আমি 19 নম্বরে আছি স্যার। 19 নম্বরের অ্যান্সার করেন। 19 নম্বর, জি 19 নম্বর হচ্ছে ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে কর্মীদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হ্রাস করা হয়? মানে কর্মীরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। হ্যাঁ, এটা হইতেছে কি?
এটা হচ্ছে কেন্দ্রীকরণ বা কেন্দ্রীভূত। যে নেতার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে বা কুক্ষিগত করা থাকে সেইখানে কিন্তু কর্মীরা সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পায় না। হয়েছে আপনাদের কার কার হয়েছে? ইয়েস। পরের কোশ্চেনে যাই। 20 নাম্বার, খুব সুন্দর করে অ্যান্সার করবেন, আমরা খুব ভালো মতো ক্লাসটা শেষ করতে চলেছি ইনশাল্লাহ। প্রতিষ্ঠানের দেখেন এই 100টার মধ্যে কার কয়টা হইতেছে, এবং ক্লাসটা আপনি শেয়ার করে পিডিএফটা অবশ্যই পড়বেন, কারণ পিডিএফটা আপনি যদি পড়েন আপনার এক্সামের আগে এটা পুরো ওভারঅল একটা ধারণা হবে। পুরো ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের যে আপনাদের 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার সম্পর্কে খুবই বেটার আইডিয়া হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, এখন এই কোশ্চেনটার অ্যান্সার করেন। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কুক্ষিগত করে রাখাকে কি বলে? একটু আগেই যেটা বললাম, দেখি কে কে পারতেছে। ঘ হবে 20 নম্বরের। সেতু ইসলাম শিমু, আপনার অ্যান্সার হয়েছে কেন্দ্রীকরণ। ইটস কেন্দ্রীকরণ। কেন কেন্দ্রীকরণ? কারণ কেন্দ্রীকরণে যারা প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের, যারা সিইও, যারা ডিসিশন মেকিং করে বা সিদ্ধান্ত গ্রহণ করে, তারা হইতেছে তার কাছে ক্ষমতা কুক্ষিগত করে রেখে দেয়। তো এটাকে কি বলবে? কেন্দ্রীকরণ। পিডিএফ কোথায় পাবো? পিডিএফ দেন শিবন। পিডিএফ পাবেন আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে মেসেজ করলে পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে হবে। অ্যান্ড শেয়ার না করলে আমি স্ট্রিক্টলি বলে দিব যেন পিডিএফটা না দেওয়া হয়। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ক্লাস, কারণ হইতেছে আপনাদের আর কমার্সের আমি মার্কেটিং আর ম্যানেজমেন্ট ক্লাস নেই, তো আপনাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ক্লাসের মাধ্যমে আজকে এইচএসসির জীবনে আপনাদের সাথে আমার শেষ ক্লাস আর কি, আপনাদের ব্যাচের সাথে। এরপরে হইতেছে আমি অ্যাডমিশনের ক্লাস আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তবে অ্যাডমিশনের একটা প্রোমো কোড দিয়ে দেই। হ্যাঁ, আমাদের যে 2600 টাকার কোর্স না, কাউকে বলবেন না, এই মিশন এই এফবিএসের 2600 টাকার কোর্স, শুধুমাত্র এফবিএস 300 এটা দিলে আপনি 300 টাকার ডিসকাউন্টে 2300 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। বাট এটা কাউকে বলা যাবে না। হ্যাঁ, এফবিএস 300 এটা কাউকে বললে আমার চাকরি নট, বাট আপনাদের জন্যই, উপকারের জন্যই দিলাম। জোড়াময় শিকল নীতি নিম্নোক্ত, এই নীতি নিয়ে হেনরি ফিওলের যে 14টা নীতি আছে, এই 14টা নীতি নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন। জোড়াময় শিকল নীতি নিম্নোক্ত কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? জোড়াময় শিকল। দেখি আপনারা পারেন নাকি? জোড়াময় শিকল কার সাথে সম্পৃক্ত? দেখি কে পারে। আপনারা আজকে খুব সুন্দর করে অ্যান্সার করতেছেন না কেন? ইয়াস, জোড়াময় শিকল মানে কি? একটার সাথে আর একটা, একটার সাথে আর একটা। জোড়াময় শিকল এমনি কি এই জায়গা থেকে এই জায়গা, 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 কি হয়? কর্তৃত্ব অর্পণ হয়। জোড়াময় শিকলে কি হয়? কর্তৃত্ব। You don't understand why I cry. I'm falling in love with you. No matter what to say. রাকিব বিল্লাহ কি বলে? আরে আমার ক্লাসের মধ্যে ডিস্টার্ব করতেছে। পড়াশোনা করবো আমরা, এখন পড়তে আসছি, আমরা পড়াশোনা করতেছি বাবা। আচ্ছা, জোড়াময় শিকল নীতি নিম্নোক্ত কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? কর্তৃত্ব আরোপ করার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, কর্তৃত্বের প্রবাহ না কিন্তু, কর্তৃত্ব কর্তৃত্ব প্রবাহ, কর্তৃত্ব অর্পণ না, সরি আমি এটা পড়ি নাই। কর্তৃত্ব অর্পণ না, কর্তৃত্ব অর্পণ মানে কর্তৃত্ব দিয়ে দেওয়া, কর্তৃত্ব প্রবাহ। এই দেখেন, আপনারা কোশ্চেন ভালো করে পড়বেন, অপশান ভালো করে পড়বেন। আমি কিন্তু কোশ্চেন অ্যান্ড অপশান যদি ভালো করে না পড়ে আমি কিন্তু নিজেই ভুল করতেছিলাম। তো এখানে একটা জলজান্ত উদাহরণ দিলাম, একদম জলজন্ত কি বলে, জ্বলন্ত উদাহরণ আর কি। এটা কর্তৃত্ব প্রবাহ। ঠিক আছে, জোড়াময় শিকল নীতি নিম্নোক্ত কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? কর্তৃত্ব প্রবাহের সাথে। এবার আসেন, আদেশ দানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ব্যবস্থাপনার কোন মূলনীতির সমার্থক? আদেশ দানের ক্ষেত্রে কোন নীতি সমর্থক? আদেশ দেওয়ার ক্ষেত্রে আমি কি করব? ইয়াস, আদেশ দানের ক্ষেত্রে হিজাবি কুইনের অ্যান্সার হয়েছে ইয়াস, অনেকের অ্যান্সার হয়েছে আপনাদের। আপু শেয়ার করছে, আপনি শেয়ার করার পরে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে নক করেন, পেয়ে যাবেন। নির্দেশনার ঐক্য, আদেশ দানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ব্যবস্থাপনার কোন মূলনীতির সমর্থক? নির্দেশনার ঐক্য।
কেন বুঝতে পারছেন? আদেশ দানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে, এটা কিন্তু বলে নাই একজন ব্যক্তি। আদেশের ঐক্য কখন? যখন একজন থেকে কেউ অর্ডার পালন করবে। মানে আপনাদের স্নেহা আপু শুধুমাত্র যদি হইতেছে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার সিইও তানভীর স্যারের আদেশ পালন করে, তাহলে হইতেছে আমি হইতেছে আদেশের ঐক্য পালন করলাম। অথবা যদি আপনাদের স্নেহা আপু তানভীর স্যার এবং মানিক ভাইয়া, তারপর ফারিয়া আপু, তারপর শুভ ভাইয়া, তারপর ইয়াসিন ভাইয়া সবার আদেশ পালন করে, তখন কিন্তু সেটা আদেশের ঐক্য হবে না। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু ওইটা বলা নাই একজনের ব্যক্তির আদেশ পালন করবে, সেটা আদেশের ঐক্য হইতো। কিন্তু এখানে বলছে আদেশ দানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা, ধারাবাহিকতা রক্ষা হচ্ছে নির্দেশনার ঐক্য। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবক কি ধরনের বিপ্লব ছিল? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে উদ্ভাবনটা হয়েছে, সেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবনটা কেমন উদ্ভাবন ছিল আমাদের? এটা কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আমাদের কি একটা মেন্টাল বা মানসিক উদ্ভাবন হয়েছে। বৈজ্ঞানিক ব্যবস্থার উদ্ভাবন আমরা ক্রিয়েটিভ, আমরা ইনোভেশন থিঙ্কিং করার মাধ্যমে, মানে কি আমাদের মানসিক বিপ্লব হয়েছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনায়। এই আমি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার কমেন্ট দেখতেছি, কারণ এই তানভীর স্যার পেজে কে জানি এসে অনেক কমেন্ট করতেছে। তার কমেন্ট আসলে তার জন্য কোনো কমেন্ট দেখা যাচ্ছে না। আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, সমস্যা নেই, 2 জায়গার কমেন্ট আমার এখানে আসবে, কোনো সমস্যা নেই। আপনারা এই কোশ্চেনটা পারছেন? পরের কোশ্চেন, এই কোশ্চেনটা পারছেন? পরের কোশ্চেন, ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজে আগ্রহী করে তোলা যায়? কর্মীদের কাজে আগ্রহী করে তোলা যায় বলেন তো? কর্মীদের কাজে আগ্রহী করে তোলা যায় কোনটাতে? এটা কত নম্বর? এটা 24 নম্বরে আছি আমরা। কর্মীদের কাজে আগ্রহী করে তুলব। দেখেন, কেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণে হচ্ছে আমি ক্ষমতা নিজের কাছে কক্ষিগত করে রাখবো। কিন্তু বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণ এটার অপোজিট, এটার উল্টা। তার মানে কি? আমি ক্ষমতা আমার কর্মীদের কাছে দিয়ে দিব। যখন ক্ষমতা কর্মীদের কাছে দিয়ে দিব, তখন কর্মীরা কাজে অনেক বেশি আগ্রহী হবে না? অবশ্যই আগ্রহী হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। দেখেন কয়টা পারেন আপনারা, 100টার মধ্যে কয়টা পারেন? একজন আদর্শ ব্যবস্থাপকের কি ধরনের দক্ষতা থাকা উচিত? একজন ধরেন আমি আপনি একটা ম্যানেজার হইতে চাই, তো একজন আদর্শ ব্যবস্থাপকের কি ধরনের দক্ষতা থাকা দরকার? অবশ্যই দরকার। কি ধরনের দক্ষতা? ইয়াস, মানবীয় দক্ষতা থাকতে হবে, কিছু মানবীয় গুণাবলী থাকতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, ব্যবস্থাপনার কোন নীতির আলোকে প্রতিষ্ঠানে অধীনস্থদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধীনস্থদের সিদ্ধান্ত গ্রহণের অধিক সুবিধা দিতেছে? তার মানে কি? অধীনস্থদের যখন বেশি সিদ্ধান্ত গ্রহণের জন্য সুযোগ সুবিধা দিবে, তখন তাকে কি বলবে? কেন্দ্রীকরণ না বিকেন্দ্রীয়করণ? বিকেন্দ্রীয়করণ বলবে। আদেশের, দেখেন কেন্দ্রীকরণ তো বলবে না। আদেশের ঐক্য কাকে বলে? আদেশের ঐক্য কাকে বলবে? যেটা একজন ব্যক্তি থেকে যখন আমি আদেশ পাবো। আর এটা নিয়ে আমার হইতেছে আপনার ইউটিউবে আমার নাম লিখবেন হাফিজা খাতুন স্নেহা, ভিডিও চলে আসবে। হেনরি ফিওলের যে 12টা নীতি, এই 14টা নীতির একটা ভিডিও আছে, এটা খুব সুন্দর মতো ডিসকাস করা আছে। কারণ আপনাদের যদি এটা বোঝাইতে যায়, আপনারা বলবেন আপু অনেক কথা বলতেছে, অনেক কথা বলে ফেলছি, থাক। তিথি গন্ডু এত রিয়েলিস্টিক কমেন্ট কেন করতেছে? এই আমার এখান থেকে কি আয় হাই, তোমরা এত এরকম কমেন্ট করো না। তুমি আসো, তুমি পড়ো, তোমার ও যে কমেন্ট করতেছে ওর কমেন্ট ইগনোর করো। আমি নিজেও ইগনোর করতেছি, আমি দেখবো ক্লাস শেষে ব্যাপারটা। হেনরি ফিওল প্রদত্ত ব্যবস্থাপনার শেষ নীতি কোনটা? হেনরি ফিওল তো অনেক 14টা নীতি দিছে, আমি বললাম না? ওর শেষ নীতি কোনটা ছিল? হেনরি ফিওলের শেষ একটা নীতি ছিল, শেষ নীতিটা হচ্ছে একতাই বল। হেনরি ফিওলের সর্বশেষ নীতি, সর্বপ্রথম নীতি, এইগুলো আপনারা এক্সাম হলে জেনে যাবেন। একতাই বল, ঠিক আছে? কি কি জেনে যাবেন এটা কিন্তু বলে দিচ্ছি। পরের কোশ্চেন, আপনাদের আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেই, এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেসব পাগল ছাগল আপনারা যারা কমেন্ট করে, এই কয়েকজন আসলে নন কমার্সের, আপনারা যারা আসলে কমার্স ব্যাকগ্রাউন্ডের না, তারা এসে যে কমেন্ট করতেছেন, এর থেকে ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে টপ 100 MCQ সেকেন্ড পেপারে খুব সুন্দর করে সাজাইছি।
আপনারা স্লাইডটা যদি একবার পড়েন বুঝতে পারবেন, অ্যান্ড ক্লাসটা করেন, দেখবেন ভাল লাগবে। ক্লাসটা করার মতো করেন, হ্যাঁ, ক্লাসটা করার মতো করেন, এমনি এমনি ক্লাস করে কোনো লাভ নাই। 28 নম্বরের অ্যান্সার করেন, অ্যান্ড ভালো কিছু শেয়ার করলে ভালো কিছু পাবেন, এই জন্য ক্লাসটা শেয়ার করতে হবে। হ্যাঁ, আধুনিক ব্যবস্থাপনার জনককে চাইছে, এটা তো আপনাদের পানি ভাত আমি শিখাই রাখছি না। আধুনিক ব্যবস্থাপনার জনক হইতেছে হেনরি ফিয়ল। এবার বলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? এফ.ডব্লিউ. টেইলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক একটা বই লিখছিল, তার একটা বই হইতেছে দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। গ্রন্থটির লেখক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। এই যে দেখেন, এটা যদি না বুঝতে পারেন, সায়েন্টিফিক মানে কি? বৈজ্ঞানিক। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক যেহেতু এফ.ডব্লিউ. টেইলর, অ্যান্ড সে যে বইটা লিখছে ওর মধ্যে একটু বৈজ্ঞানিক ভাবনা থাকবে তাহলে হয়। এই যে দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটির লেখক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। খুবই সহজ। পরের কোশ্চেন দেখি কে অ্যান্সার করেন। 30 নম্বর, এফ.ডব্লিউ. টেইলর পেশাগত জীবনে কী ছিলেন? আমরা জানি হেনরি ফিয়ল তার পেশাগত জীবনে খনি ব্যবসায়ী ছিলেন, খনি প্রকৌশলী ছিলেন। আর এফ.ডব্লিউ. টেইলর তার পেশাগত জীবনে কী ছিলেন এটা কিন্তু আপনাদেরকে আমি বলি নাই। ইয়াস, 30 নম্বর বলেন। 30 নম্বর, সে ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কি ছিল? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এফ.ডব্লিউ. টেইলর তার পেশাগত জীবনে কি ছিল? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন আপনাদের একটু ডিফারেন্ট একটা বিষয় আপনাদের তার সম্পর্কে জানাবো। পার্থক্যমূলক মজুরি প্রথা কে প্রবর্তন করে? এই পার্থক্যমূলক মজুরি প্রথা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্থক্যমূলক মজুরি প্রথা এটাও কিন্তু এফ.ডব্লিউ. টেইলর দিছিল। এই এফ.ডব্লিউ. টেইলর কি করছে তাইলে? এফ.ডব্লিউ. টেইলর একজন কি ছিল? এফ.ডব্লিউ. টেইলর ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তার বই আছে যার মধ্যে একটা সায়েন্টিফিক নাম আছে, হ্যাঁ। তারপরে পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করে এফ.ডব্লিউ. টেইলর। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? এবার ব্যবস্থাপনার জনক হেনরি ফিয়ল আসলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বেঁচে ছিল সেটা জানতে চাচ্ছে। এটা আপনারা কারোর পারার কথা না, আপনারা যদি পারেন তার মানে আপনারা অনেক পড়াশোনা করেন। পিডিএফ কই পাবো? আপনার নাম কি স্যার? পিডিএফটা কই পাবো? হ্যাঁ, কমেন্টটা উপরে চলে যাচ্ছে। নাইম নিয়ামুল হক, পিডিএফটা কোথায় পাবেন? পিডিএফটা পাওয়ার জন্য আপনাকে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালায় ইনবক্স করতে হবে, মেসেজ দিতে হবে, অথবা লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে আপনার টাইম লাইনে, অথবা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে হবে। আর আপনি শেয়ার কেন করবেন? শেয়ার করলে পিডিএফ পাবেন, প্লাস আরেকজনের ভালো করতেছেন, তো কারোর ভালো করলে ভালো হয়। এই হেনরি ফিয়ল কত বছর থেকে কত বছর বেঁচে ছিল? 1841 থেকে 1925। ঠিক আছে, দেখছেন? এটা মুখস্থ করতে হবে স্যার, এটা কিছু করার না। ইয়াস, আপনি পারছেন। এই কে পারছে? হিজাবি কুইন 100% বি। 32-এর ক আপনার হয় নাই। কে? সোহান আপনার হয় নাই। তারপরে হইতেছে মিলি আপনার হয় নাই। শিরিন নাম, ওকে। এই যে দেখেন, ম্যানেগিয়ার শব্দটি কোন দেশের ভাষা থেকে এসেছে? ম্যানেগিয়ার, এই ম্যানেগিয়ার শব্দটি কোন দেশের ভাষা থেকে এসেছে বলেন? এটা আপনারা বলবেন। এটা অলরেডি আমি বলে দিছি, এটা আর জন্য আর বলে লাভ নাই, এটা আপনারা বলে দেন। এই আপনারা সব পড়েন। শেয়ার করলেই পিডিএফ গ্রান্টেড? অবশ্যই। ইউটিউব, হ্যাঁ জি, সবগুলো ইউটিউবে আপলোড হয়। আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ইউটিউবে আপলোড হয়। দিনাজপুর, ঠিক আছে দিনাজপুর, কালকে নেক্সট ক্লাস নেক্সটে দেখেন, আমি দেখছি। তাহলে এই যে ম্যানেজার শব্দটি কোথা থেকে এসেছে? আপনারা সবাই পেরেছেন। যার অর্থ কি? যার অর্থ চালনা করা, চালনা করা। ঠিক আছে, পরের কোশ্চেন। হেনরি ফিয়ল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতির সংখ্যা কয়টি? এ বলা লাগবে হেনরি ফিয়ল ব্যবস্থাপনার কয়টা মূলনীতি দিছিল? হ্যাঁ,
হেনরি ফিয়াল ব্যবস্থাপনার কয়টা মূলনীতি দিছিল? এই কোশ্চেন যদি আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা চলে আসতে পারে, দেখবেন কোনো না কোনো বোর্ডে চলে আসছে, কুমিল্লা রাজশাহীতে চলে আসতে পারে। কয়টা মূলনীতি দিছিল হেনরি ফিয়াল? 14টা। কি ছিল? খনি প্রকৌশলী। পরের কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? শুধু কোনো কিছু বলা নাই, শুধু শুধু একটা কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, ঠিক আছে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর, যিনি ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কোন বিষয়ে, কোনো বিষয়ের অগ্রিম সিদ্ধান্তকে কি বলে? কোনো বিষয়ে যদি আমি অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করি তখন তাকে কি বলবে? পরিকল্পনা। কোনো বিষয়ের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে কি বলবে? পরিকল্পনা। কারণ পরিকল্পনাকে কি বলা হয়? পরিকল্পনাকে নীল নকশা বলা হয়। পরিকল্পনাকে কোনো কাজের নীল নকশা বলা হয়, মনে থাকবে? নীল নকশা, কোনো কাজ কিভাবে করা হবে, কেন করা হবে, কখন করা হবে, এই সব কিছু আগে থেকে নির্ধারণ করা হলে তাকে নীল নকশা বলে। ওকে, আচ্ছা, কোনটি স্থায়ী পরিকল্পনা? এই যে এইগুলো আসবে, কোনটি স্থায়ী পরিকল্পনা, কোনটা একাত্মক পরিকল্পনা, এই জায়গাটাকে মাস্ট প্রশ্ন আসবে, যে বোর্ড হন না কেন, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা, রাজশাহী, যশোর, যে বোর্ড হন আপনার, সব বোর্ড থেকে এই স্থায়ী পরিকল্পনা কোনটা, কোনটা একাত্মক পরিকল্পনা, এই প্রশ্ন আসবে। স্থায়ী পরিকল্পনা কোনটা? স্থায়ী পরিকল্পনা বলেন দেখে, একটুখানি ট্রাই করেন এখান থেকে। স্থায়ী পরিকল্পনা, ইয়াস, কে অ্যান্সার করেছে এটা? দত্ত। স্থায়ী পরিকল্পনা হচ্ছে কর্মসূচি, রীতিনীতি, প্রক্রিয়া, পদ্ধতি। এগুলো কি প্রক্রিয়া? রীতিনীতি, প্রক্রিয়া, পদ্ধতি, এগুলো কি প্রক্রিয়া জানেন কেউ? এগুলা কি আপনাদেরকে এখন ইনফরমেশনটা দেওয়া ঠিক হবে? আপনার ক্লাস করতে আমি একটা কি লিখছে, এই প্রশ্নটা কি হবে? কোনটা স্থায়ী পরিকল্পনা নয়? স্থায়ী পরিকল্পনা না হইতেছে কর্মসূচি, কারণ কর্মসূচি কি আমার একাত্মক প্রক্রিয়া, একাত্মক। আর রীতি নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, এই সবগুলো কি, এই তিনটাই হচ্ছে আমার স্থায়ী পরিকল্পনা। ঠিক আছে, দেখি কে কে এটা জানতো, কে কে আপনারা পারেন এটা। এই যে জায়গা থেকে পরিকল্পনার যে প্রকারভেদ, এই জায়গা থেকে না মাস্ট কোশ্চেন আসবে। ইনফ্যাক্ট লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা এবং একাত্মক পরিকল্পনা, এই তিনটে জায়গা থেকে অনেক প্রশ্ন আসবে। ঠিক আছে, ইয়াস, এটা হইতেছে ব্যবস্থাপনা ক্লাস করাচ্ছি, সেকেন্ড পেপার, টপ 100 MCQ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা কত সময়ের জন্য গৃহীত হয়? যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কত সময়ের জন্য করা হয়? দেখেন, স্বল্পমেয়াদী 1 বছরের মধ্যে, মধ্যমেয়াদী 1 থেকে 5 বছর, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি 5 বছর এবং 5 বছরের অধিক। ঠিক আছে, ক্লাস টেস্ট কিছু আপলোড দেখতেছি, এটি সাক্ষক। ইয়াস, নিশিতা ইসলাম, কর্মসূচি একাত্মক। আপু আমি পড়তেছি না, পড়লাম না। এখন দেখেন, লক্ষ্য কাকে বলে? লক্ষ্য কাকে বলবে? লক্ষ্য কি পরিকল্পনার অভিপ্রেত ফল না ব্যবস্থাপনার অভিপ্রেত ফল? লক্ষ্য কাকে বলে? আমি যেটা পরিকল্পনা করতেছি ওইটার যে ফল, ওইটাই তো পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলবে। এই কোশ্চেনটা না আসবে, বুঝছেন? যে কোনো বোর্ডে দেখবেন আপনারা এই কোশ্চেন চলে আসে। আমি যে বারবার এইগুলো বলে দেই, তো এটা দিয়ে কি হয়, এটা দিয়ে আপনাদের কোশ্চেন আউট হয়ে যায়। ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটা? নিয়ন্ত্রণের পরের কাজ কোনটা? নিয়ন্ত্রণের পরের কাজ অবশ্যই নিয়ন্ত্রণ করার পরে, যেহেতু ব্যবস্থাপনা একটা অবিরাম বা একটা চলমান বা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা চলতেই থাকবে, যেটার কোনো শেষ হবে না, এই জন্য ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের পরের কাজ আবার রিভার্স হয়ে পরিকল্পনার কাছে যাবে, পরিকল্পনা থেকে আবার চলতে থাকবে,
নিয়ন্ত্রণকে বলা হয় শেষ ধাপ, কিন্তু ওখানেই শেষ হয় না, ওখান থেকেই অবিরামভাবে চলতে থাকে। পরের কাজ হচ্ছে পরিকল্পনা। এই কোশ্চেনটা অনেক আসবে, এই কোশ্চেনটা না থাকলে কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড লাগে না। তো যেই বোর্ডে দেখবেন এই কোশ্চেনটা আছে সেটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে জানে টিচাররা। ওকে, কোনটি সিদ্ধান্ত গ্রহণে নির্দেশিকার কাজ করে? সিদ্ধান্ত গ্রহণে কোনটা নির্দেশনা দেয়? কোনো কিছুর যখন সিদ্ধান্ত গ্রহণের নির্দেশনা হিসেবে কাজ করে কোনটা বলেন তো? যখন একটা নীতি আছে, সেই নীতি অনুযায়ী, সেই নীতি দেখে দেখে, ধরেন এই হ্যান্ডিফেলের 14টা নীতি, তারপরে ধরেন আমার ক্লাসের একটা নীতি, ধরেন আমি বানালাম আমার ক্লাসে একটা নীতি, সেটাতে পচা কমেন্ট করা যাবে না। 50 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই, হয়ে যাবে, ঠিক আছে। ইয়াস, কোনটি সিদ্ধান্ত গ্রহণের নির্দেশিকা হিসেবে কাজ করে? নীতিগুলা। আমার আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করতেছি, সেই সিদ্ধান্ত গ্রহণ করার সাথে আমি কি দেখে সিদ্ধান্ত গ্রহণ করব? একটা নীতি অবশ্যই আগে থেকে স্টাবলিশ করা থাকবে, সেই নীতি দেখে আমি নির্দেশিকার কাজ করব। কোনটি স্থায়ী পরিকল্পনা? আমি বলে দিয়েছি, রীতিনীতি, প্রক্রিয়া, পদ্ধতি, এগুলো হইতেছে স্থায়ী পরিকল্পনা। ওকে, তাহলে কোনটা স্থায়ী পরিকল্পনা? কর্মসূচিতে একাত্মক, তার কোনটা হবে এখান থেকে স্থায়ী পরিকল্পনা কোনটা? এই আপনারা এগুলো সবই পারেন, আপনাদের একটু সময় দিচ্ছি যেন আপনারা অ্যান্সার করেন। স্থায়ী পরিকল্পনা হচ্ছে রীতিনীতি, প্রক্রিয়া, পদ্ধতি। এখানে আমরা নীতি পাইছি, এই জন্য আমরা নীতিকেই অ্যান্সার করলাম। পরের কোশ্চেন, স্বল্পমেয়াদী পরিকল্পনা সর্বোচ্চ কত বছরের জন্য প্রণীত হয়? স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই তিনটা কার প্রকারভেদ? সময়গত। যেটা যতটুকু ডিসকাস করার প্রয়োজন সেটা ঠিক ততটুকু আমি ডিসকাস করব, নো ওয়ারিজ। 43 নম্বরে আছে, 43 নম্বরে আনসার করেন, 43 নম্বরে আনসার করেন। স্বল্পমেয়াদী পরিকল্পনা সাধারণত 1 বছর পর্যন্ত, আর মধ্যমেয়াদী 1 থেকে 5, আর 5 এবং 5-এর বেশি হলে দীর্ঘমেয়াদী। অনেকের আনসার হয়েছে, পারফেক্ট, আপনারা তো সুন্দর, ভালো, লক্ষ্মী বাচ্চা। কোন বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে বড় ধরনের পরিকল্পনা গৃহীত হয় তাকে কি বলে? একটা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বড় ধরনের যখন কোনো পরিকল্পনা করা হয় তখন তাকে কি বলবে? তখন সেটা হয়ে যাবে একটা কর্মসূচি। রাইট, কে অ্যান্সার করতেছে দেখি? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আবির হাসান অ্যান্সার হয়েছে, আরিফুল ইসলাম অ্যান্সার হয়েছে। আমি তো বাংলাদেশে হয় নাই, কে জানি কমেন্টটা করছে, রনি, আমি তো বাংলাদেশে হই নাই, আমি তো বিদেশ থেকে আমদানি, যেটা বাইরে থেকে আনা হয় সেটা আমদানি, আর যেটা বাংলাদেশ থেকে দেশের বাইরে পাঠানো হয় সেটা রপ্তানি, ঠিক আছে? ওকে, প্রকল্প নিচের কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? এই যে প্রকল্পটা কিসের মধ্যে পড়বে? প্রকল্প কিসের মধ্যে পড়ে? প্রকল্প কি আপনার একাত্মক, নাকি প্রকল্প স্থায়ী, নাকি প্রকল্প কোনটা? এই দুইটা থেকেই বলেন। প্রকল্প কি? প্রকল্প অবশ্যই কি? ইয়েস, হিজাবি কুইন, প্রকল্প অবশ্যই একাত্মক, কারণ স্থায়ী কি? রীতি নীতি প্রক্রিয়া পদ্ধতি, প্রকল্প আমাদের একাত্মক, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটির মাধ্যমে পরিকল্পনা সংশোধন করা হয়? দেখবেন নিয়ন্ত্রণে গিয়ে কিন্তু আমার পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা সেটা দেখা হয়, যাচাই বাছাই করা হয় এবং প্রয়োজনে সংশোধন করা হয়। এই জন্য অ্যান্সার কী হবে? নিয়ন্ত্রণ। পরের কোশ্চেন, চলেন, আমরা আর বেশিক্ষণ লাগবে না আমাদের ক্লাসটা, হোপফুলি। কোন বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করে? কোন একটা বৈশিষ্ট্য আছে, এটা না একদম খুবই সহজ, ভালো করে দেখেন। একটা বৈশিষ্ট্যর জন্য পরিকল্পনা পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্য, মানে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে, ফ্লেক্সিবিলিটি। এটার বাংলা কি? বাংলা হইতেছে নমনীয়তা। মানে আমি
আমার পরিকল্পনাটা পরিবর্তন করতে পারবো সময়ের সাথে সাথে, তাকে কি বলবে? নমনীয়, স্ট্রিক্ট না। ওকে, পরের কোশ্চেন 48 নম্বর। পরিকল্পনা কিসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে? কিসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করবে? ঝুঁকি অনিশ্চয়তা কিসের মাধ্যমে দূর করে? ঝুঁকি অনিশ্চয়তা তখনই দূর করা সম্ভব যখন আগে থেকে আমার ঝুঁকি আর অনিশ্চয়তাগুলো আমি অনুমান করতে পারি। তো আগে থেকে অনুমান করাকে কি বলে? পূর্বানুমান। আগে থেকে অনুমানকে পূর্বানুমান বলে। এই 100% শিওর, ড্যাম শিওর সি হবে। ইয়েস, আপনার হয়েছে। আপনারা এত শিওর কেমনে? এত ভালো ভালো মানে পড়াশোনা করছেন আপনারা। কার্যভিত্তিক সংগঠন চালু করে কে? কার্যভিত্তিক সংগঠন কে চালু করে? কার্যভিত্তিক সংগঠনের সাথে ডেল ওডেনের নাম জড়িত। কার্যভিত্তিক সংগঠনের সাথে কার নাম জড়িত? ডেল ওডের। পরের কোশ্চেন, উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী? একটা প্রতিষ্ঠান ধরেন উৎপাদনশীল, সেই উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য কোন সংগঠনটা উপযোগী? উৎপাদনশীল মানে কি? সেখানে আমার কাজগুলো ভাগ করে দেওয়া দরকার। কার্যভিত্তিক এটা কি পারছেন কেউ? 50 নম্বরে আছি আমরা। উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী? যেই প্রতিষ্ঠানটা উৎপাদনশীল সেই প্রতিষ্ঠানে আমাদের কার্যভিত্তিক সংগঠন বেশি উপযোগী হয়। পরের কোশ্চেন, কোনো কাঠামোকে চিত্রের মাধ্যমে নির্দেশ করা হলে তাকে কি বলে? কোনো কাঠামোকে ধরেন আমি চিত্রের মাধ্যমে যদি করি, চিত্রের মাধ্যমে যখন আমি দেখাবো, চিত্রের মাধ্যমে কোনো কিছু করলে সেটা কি হবে? চার্ট হবে। সেটা একটা চার্ট হবে, সংগঠন চার্ট। আপনাদের কিন্তু অ্যান্সার করার সময় দিচ্ছি স্যার আর ম্যাম, আপনারা কিন্তু অ্যান্সার করলে বেটার। 52 নম্বর দেখেন, বিশেষজ্ঞ কর্মী নির্ভর সংগঠনকে কোন ধরনের সংগঠন বলা হয়? বিশেষজ্ঞ কর্মী নির্ভর সংগঠন কি নির্ভর? কর্মী নির্ভর। কে অ্যান্সার করতেছে? কর্মী নির্ভর সংগঠন। কর্মী নির্ভর সংগঠনকে কার্যভিত্তিক সংগঠন বলে। এটা খুবই মানে অপশন দেখেও অ্যাজিউম করা খুবই সহজ। এরপরে দেখি যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব ওপর থেকে নিচের দিকে, ধরেন এই যে এখানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, এখানে মধ্য পর্যায়ের ব্যবস্থাপক, আর এখানে হইতেছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। মানে ওপর থেকে যেখানে নিচের দিকে আসতেছে সরল রেখা আকারে, সরল রেখা আকারে ওপর থেকে নিচের দিকে আসতেছে, তাকে কোন ধরনের সংগঠন বলে? যেহেতু বলছে সরল রেখা, আর কি লাগে? সরল রেখা যদি বলে দেয় তাহলে সরল রৈখিক, সরল সরল মিলে গেল, সরল রৈখিক হয়ে গেল। খুবই সহজ, তাই না? এবার বলেন, আনুষ্ঠানিক সংগঠন মূলত কয় ধরনের? সংগঠনের মধ্যে আনুষ্ঠানিক সংগঠন কয় ধরনের? অ্যান্সার করেন দ্রুত। 53 নম্বর, আমি 54 নম্বরে আসছি, আপনারা 53 অ্যান্সার করতেছেন। এই আপু পকি এসব বাদ দিয়ে একটু পড়াশোনা করেন তো আপনারা। এই যে এসব দরকার পড়াশোনা করার, এখন হইতেছে আপনাদের পড়াশোনা করার সময়, এখন এইসব করার সময় না ভাই। স্যার ম্যাম প্লিজ পড়াশোনা করেন। আনুষ্ঠানিক সংগঠন কয় প্রকার? ইয়াস, আনুষ্ঠানিক সংগঠন 4 প্রকার। আনুষ্ঠানিক সংগঠন কয় প্রকার? ইয়াস, ওকে। পরের কোশ্চেন আমরা যাব, যেটা হচ্ছে কত সালে কার্যভিত্তিক সংগঠন প্রক্রিয়া আবিষ্কৃত হয়? এটা আসলে বোঝানোর বা মুখস্থ করতে হবে, বোঝানোর তেমন কিছু নাই। তবে কার্যভিত্তিক সংগঠন প্রক্রিয়া আবিষ্কৃত হয় 1880 সালে। খুবই সহজ মনে রাখা, 1880 সালে কার্যভিত্তিক সংগঠন কাঠামো হয়েছিল। পরের কোশ্চেনে যাব, এটা হচ্ছে 56 নম্বর কোশ্চেন। পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তাকে? পিরামিড আকৃতির একটা সংগঠন আছে, সেই সংগঠনের প্রবক্তাকে। পিরামিড নাম যখন দেখবেন এর সাথে নিয়ে যাবেন কুঞ্জ অ্যান্ড আইরিক। পিরামিড দেখবেন সাথে সাথে কোথায় যাবেন? কুঞ্জ অ্যান্ড আইরিকে যাবেন। ঠিক আছে, কুঞ্জ অ্যান্ড আইরিকে যাবেন। কি লিখছে তোমার? পরের কোশ্চেন, কার্যভিত্তিক সংগঠনকে কার্যভিত্তিক ফোরম্যানশিপ বলে কে আখ্যা দেয়? ফোরম্যানশিপ কে বলছে? ফোরম্যানশিপ বলছে এফ ডব্লিউ টেইলর। কেন বলছে? কারণ কার্যভিত্তিক, দেখেন এই এফ ডব্লিউ টেইলর কি
কি করছিল? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ছিল। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ও কি করছে? কার্যভিত্তিক ফোরম্যানশিপের নাম দেয়। তো এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা চলে আসতে পারে এক্সামে, দেখাম। আর আমি যে ব্যবস্থাপনার যে ব্যবস্থাপকদের নাম বলতেছি, এই ব্যবস্থাপকরা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ঘুরে ফিরে হেনরি ফিয়ল, এফ.ডব্লিউ. টেইলর, রবার্ট ওয়েন, তারপরে উচি, তারপরে হইতেছে এই যেগুলো এখন ডিসকাস করতেছে, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইয়াস, আপনাদের কমেন্টও দেখতেছি, সব কিছু চোখের মধ্যে দিয়ে দেখতেছি, কোনো সমস্যা না। সংগঠন সম্পর্কে কার দেওয়া নীতিমালা সর্বাধিক গ্রহণযোগ্য? সংগঠন সম্পর্কে এখানে কিন্তু বলে নাই, উল্লেখ করে দিছে। এখানে হেনরি ফিয়লকেও আগে দিয়েন না, আপনি কিন্তু আগে দেখেন সংগঠন সম্পর্কে কে সব থেকে বেশি দিছে। সংগঠন সম্পর্কে কার দেওয়া নীতিমালা সর্বাধিক? শুধুমাত্র সংগঠন সম্পর্কে নীতিমালা দিছিল উইকবার্জ অ্যান্ড ডরউইক, ঠিক আছে? সংগঠন সম্পর্কে নীতিমালা বেশি কার? তার। সংগঠন ব্যবস্থাপনার প্রয়োগের কথা, পরিকল্পনার পরের কাজ সংগঠন, তার মানে কি? দ্বিতীয়। পরিকল্পনা প্রথম আর সংগঠন দ্বিতীয়। এই কোশ্চেন না থাকলে আবার কোশ্চেন হবে না, এই জন্য আপনাদের কোশ্চেন তো রাখতে হবে। নির্বাহের দায়িত্বে বিশেষজ্ঞ কর্মী থাকলে তাকে কোন সংগঠন বলবে? নির্বাহের দায়িত্বে আমি একজন কর্মীকে বসাই দিলাম, ধরেন আমার সিইওর জায়গায় আমার সিইওর দরকার নাই, আমি একটা কর্মীকে রেখে দিলাম। সেই কর্মী তাহলে কি হবে? সেটা হবে যখন আমি যে কোনো জায়গায় যদি আমি কর্মীদেরকে অগ্রাধিকার দেই, সেটা সব সময় কার্যভিত্তিক হবে। সেটা সব সময় কি হবে? কার্যভিত্তিকের সাথে আমার কর্মীর অগ্রাধিকারের বিষয়টা অনেক ওতপ্রোতভাবে জড়িত। এবার কমেন্ট করেন, 61 নাম্বার অ্যান্সার করবেন আপনারা। পড়েন স্যার, পড়েন। হ্যাঁ, আমি পৌরনীতি পারি না। পৌরনীতি ক্লাস আমি কেন নিব? পৌরনীতির ক্লাস নেওয়ার জন্য আমাদের জিকে কুইন আপু আছে তো। আমি পৌরনীতি পারি না, আমার পুরো ব্যাকগ্রাউন্ড ছিল হইতেছে কমার্স। হ্যাঁ, কমার্সের যতগুলো সাবজেক্ট আমি ইনফ্যাক্ট এখনও আমার এসএসসিতে কমার্স ছিল, এইচএসসিতে কমার্স ছিল, অ্যান্ড বিবিএ করতেছি তো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস নিয়ে, যেটা একটু ছোটোখাটো ইঞ্জিনিয়ারও বলা যায়। হ্যাঁ, ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, যেখানে আমরা মানে প্রোগ্রামিং করি, অনেক কিছু শিখতে হয়। যেই হোক, আপনারা একটু বড় হইলে তখন বুঝবেন। এখন এই কোশ্চেনটার আপাতত অ্যান্সার দেন। এই কোশ্চেনটাকে এই যে অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে, কিন্তু অনেকের মধ্যে অনেকের অ্যান্সার হয় নাই। এই যে সোহেল তানভীরের অ্যান্সারটা হয়েছে, তারপরে প্রিয়া দত্ত আপনার অ্যান্সারটা হয়েছে, কলি আপনার অ্যান্সারটা আপাতত একটু ভুল হয়ে গেছে। একটু দেখেন, কোন সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা কর্মী কাজ করে? যখন আমার সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার কথা বলছে এবং উপদেষ্টা নিয়ে আসছে, উপদেষ্টা কর্মী, সরলরৈখিক সংগঠনকে কি করছে? সহযোগিতা করার জন্য উপদেষ্টা কর্মী নিয়ে আসছে, সেটা হইতেছে সরলরৈখিক ও পদস্থ কর্মী। সরলরৈখিক ও পদস্থ কর্মী। ফোকাসিং পয়েন্ট আমি বলে দিছি কোনটা ফোকাসিং জায়গা। সিকিউ ক্লাস তো আপনাদের নেওয়া হয়েছে, আমি নেই নাই, আমি শুধু এমসিকিউ ক্লাস নিচ্ছি। সিকিউ ক্লাস মেবি আপনাদের কোনো একটা স্যার নিয়েছেন, আমাদের মুশফিক ভাই, উনি নিয়েছেন। ওই ক্লাসটা আপনি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে পেয়ে যাবেন, অ্যান্ড হইতেছে ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। প্রাচীন ও সহজ ধরনের সংগঠন কাঠামো কোনটা? সব থেকে প্রাচীন সংগঠন কাঠামো কোনটা জানেন আপনারা? প্রাচীন, সব থেকে প্রাচীন, সবার আগে কি ছিল? সরলরৈখিক ছিল। সবার আগে এসেছিল আমাদের সরলরৈখিক ভাই। তারপরে কি এসেছিল দেখি? তারপরে এসেছিল কোন ধরনের সংগঠনের সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়? এই যে সামরিক বাহিনী, হ্যাঁ, ডিফেন্সে কোন ধরনের সংগঠন কাঠামো আছে বলেন তো? সরলরৈখিক আছে। ট্র্যাডিশনাল কোনটা? এই যে সামরিক বাহিনীতে কিন্তু ইয়েস। আপু পিডিএফ কেমনে পাবো? পিডিএফ পাইতে গেলে আপনার লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করে আপনি আপনার
আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে টেক্সট করে দিলে আপনাকে তারা দিয়ে দিবে, অথবা আমাদের অ্যালগোরিদমটা এইভাবে সেট করা আছে, আপনি যদি সেভ করে আমার ক্লাসটা শেষ হওয়ার 10 মিনিট পরে এই ক্লাসে আসেন আর দেখবেন আমাদের ক্যাপশনে অনেক সময় ড্রাইভ লিঙ্কটা দেওয়া থাকে, এটা আমাদের অ্যালগোরিদমে সেট করা আছে। হ্যাঁ, এটা একটা সিক্রেট বলে দিলাম। আর এটা আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিবে। এই রকি চা। আচ্ছা, এটা তো আপনারা পারলেন। এবার আসেন, নিচের কোনটি সরলরৈখিক সংগঠনের অসুবিধা? সরলরৈখিক সংগঠনের অসুবিধা কোনটা? কোনটা সরলরৈখিক সংগঠনের অসুবিধা কোনটা? বলেন বলেন কোনটা অসুবিধা? কারণ সরলরৈখিক সংগঠনে বিশেষায়ন করা যায় না। সরলরৈখিক সংগঠনে বিশেষায়নের অসুবিধা আছে। সহজ নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এগুলো তো সব সুবিধা বলছে। কোনটা অসুবিধা সেটা জানতে চাইছি, সেটা হচ্ছে বিশেষায়নের অভাব। সংগঠন কাঠামো ব্যবস্থাপনায় কি নির্দেশ করে? এই যে সংগঠন কাঠামো, এই সংগঠন কাঠামো দিয়ে ব্যবস্থাপনায় কি নির্দেশ করে সেটা জানতে চাইছে। এটা অ্যান্সার করেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার টপ 100 MCQ, খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি এই ক্লাসের পিডিএফটা পাইতে হইলে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে মেসেজ করতে হবে। তবে তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা আপনাকে শেয়ার করে দিতে হবে। শেয়ার না করলে পিডিএফটা আপনি নাও পেতে পারেন, কারণ ইদানিং আমাদের পেজে অনেক মেসেজ আসে, এই জন্য যারা শেয়ার করে তাদের মেসেজগুলো টপ মোস্টে থাকে। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? আপনারা অ্যান্সারও করেন, হ্যাঁ আপনারা অ্যান্সারও করেন, শুধুমাত্র বইসা থাকেন না স্যার। সংগঠন কাঠামোতে ব্যবস্থাপনা কি নির্দেশ করে? সংগঠন কাঠামো দিয়ে ব্যবস্থাপনা বুঝি নাই, কিছু হয়েছে? কিছু হয়েছে? পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়। ঠিক আছে, সংগঠন কাঠামো ব্যবস্থাপনায় কি নির্দেশ করবে? সংগঠন কাঠামো ব্যবস্থাপনায় পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়ের নির্দেশ করে। হ্যাঁ, চশমা থাকলে ভালো হয়, কারণ চশমা থাকলে ওই যে চোখের রিফ্লেকশনটা পড়ে না, এখানে অনেক লাইট তো চোখে মনে হয় একটু রিফ্লেক্ট করে আপনাদের। যাই হোক, এবার দেখেন সংগঠন কাঠামো কি। সংগঠন কাঠামো হলো চিত্রের সাহায্যে উপস্থাপন না, চিত্রের সাহায্যে উপস্থাপন না। তাহলে একটা যেহেতু আমি বাদ দিতে পারলাম, তার মানে বাকি দুটো অ্যান্সার হবে বিভিন্ন বিভাগ উপবিভাগে বিভক্তিকরণ, দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ করা। তার মানে 2 আর 3 অ্যান্সার, খুবই সহজ। কি লিখছে? পৌরনীতি ক্লাস হবে, হ্যাঁ পৌরনীতি ক্লাসের সেট আপ চলতেছে। ওকে, প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কর্মীদের কর্ম বন্টন করা উচিত। কর্মী বন্টন করা উচিত, কি হিসেবে বন্টন করা উচিত? যোগ্যতার ভিত্তিতে, হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে করা উচিত। গতিশীলতার ভিত্তিতে কি করা উচিত, কি করা উচিত না? গতিশীলতার ভিত্তিতে করা উচিত না। তার মানে 1 আর 2 অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা 68 নাম্বার, যে পদ্ধতিতে প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে কি বলে? শূন্য পদ পূরণের। এটা আমরা কিন্তু চলে আসছি কর্মী সংস্থান চ্যাপ্টারে। ইয়েস, যেটার মাধ্যমে ম্যানেজমেন্টের জন্য, না না ম্যানেজমেন্টের জন্য লেট না, সিস্টেমের জন্য লেট। ওকে, তাহলে কি? কর্মী সংগ্রহ, যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের শূন্য পদ, এখানে কিন্তু বলছে প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের পদক্ষেপ গ্রহণ করব, সেটা হচ্ছে আমাদের কর্মী সংগ্রহ। ওকে, আচ্ছা পরের কোশ্চেন, পদোন্নতির ভিত্তি কয়টা? পদোন্নতির ভিত্তি কয়টা বলেন তো? পদোন্নতি কয়ভাবে দেওয়া যায়? পদোন্নতি 3 ভাবে দেওয়া যায়। কি 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 কি? জ্যেষ্ঠতা, যোগ্যতা, আর যোগ্যতা ও জ্যেষ্ঠতা একসাথে। ইয়েস, পরের কোশ্চেন। এই 70 নম্বরে চলে আসছে, আর 30টা কোশ্চেন আছে, দেখি কে কয়টা পারে। এই ঘুমাসে কার? ঘুমাসলে হবে না, ঘুমাসলে হবে না। আমি অনেক কমেন্ট দেখতেছি না, আমার চোখে আসতেছে না।
কর্মী নির্বাচনে কর্মীর ঝোঁক প্রবণতা কোন পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়? ঝোঁক প্রবণতা, ঝোঁক কর্মীদের যখন নির্বাচন করা হয়, বিশেষ করে কর্মী নির্বাচনের সময় কি প্রবণতাটা আসলে আমাদের পরীক্ষা করা হয়, সে ঝোঁক প্রবণতার ইংলিশ নাম হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। কি টেস্ট? অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, লাস্ট 30টা কোশ্চেন। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস কোনটি? কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস, অভ্যন্তরীণ উৎস চায় নাই, বাহ্যিক উৎস কোনটা? পদোন্নতি, পদোন্নতি হচ্ছে ভেতরের, নিয়োজিত কর্মীদের সুপারিশ ভেতরের, বিশ্বাস ভেতরের, শ্রমিক সংঘের সুপারিশ, কোনটা বলেন তো? বাহ্যিক কোনটা, বাইরের কোনটা? বাইরের হইতেছে বিশ্বস্ত সূত্র। কেন দেখেন, শ্রমিক সংখ্যা আমার যারা অলরেডি আমার শ্রমিক তাদের সুপারিশ, নিয়োজিত যারা কর্মী তাদের সুপারিশ, পদোন্নতি আমার প্রতিষ্ঠানের একজনের পদোন্নতি দিলাম, তার মানে তো এটা বাইরে থেকে নিয়ে আসলাম না, বিশ্বস্ত সূত্র মানে আমি বাইরের থেকে নিয়ে আসলাম, বিশ্বস্ত সূত্র। 72 নম্বর, প্রতিষ্ঠানের চাকরির জন্য আবেদন করতে উৎসাহিত করাকে কি বলে? চাকরির জন্য ধরেন আমি আমার বন্দি পাঠশালায় কিছু মানুষজন দরকার, তো এটা আমি বিজ্ঞাপন দিয়ে উৎসাহিত করে কি করতেছি? কর্মী সংগ্রহ করতেছে। উৎসাহিত করাকে কি বলবে? কর্মী সংগ্রহ বলবে। এই লাস্ট কোশ্চেনগুলো বেশ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে খেয়াল করেন, আমরা 2x-এ চলে যাব কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কর্মী সংস্থান প্রক্রিয়ার ক্রম একটা দেখেন। কর্মী সংস্থানের মধ্যে শুধু কর্মী সংস্থান মানে কর্মী নির্বাচন করলাম তার মানে হয়ে গেল না, কর্মী সংগ্রহ করতে হয়, তারপর অনেক কিছু করতে হয়, এটার একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা কোনটা? প্রথমে সংগ্রহ করতে হয়, হ্যাঁ আমরা জানি, তার মানে এই দুইটা হবে না। ওকে, প্রথমে সংগ্রহ করলাম, তারপর নির্বাচন করলাম, ঠিক আছে, নির্বাচন করলাম, তারপর কি করলাম? আগে নিয়োগ করব না আগে উন্নয়ন করব? আগে হইতেছে নিয়োগ করে তারপরে তো উন্নয়ন করব। উন্নয়ন করে তারপরে নিয়োগ কিভাবে হবে? আমার নিয়োগ করার পরে তো ট্রেনিং দিব, আমার প্রশিক্ষণ। উন্নয়ন বলতে প্রশিক্ষণ, উন্নয়ন বলতে কি? উন্নয়ন বলতে প্রশিক্ষণ। তো আমি কর্মী সংগ্রহ করব, কর্মী নির্বাচন করব, কর্মী নিয়োগ করব, পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে, তারপরে তো আমি প্রশিক্ষণ দিব, তাই না? তো অ্যান্সার কোনটা হবে? এটা একটা কর্মী সংস্থানের প্রক্রিয়া। এই 74 নম্বরে আসি আমরা, প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের প্রথম পদক্ষেপ কি বলে? এই যে যে 4টা পদ আপনারা দেখলেন, এই 4টার মধ্যে প্রথমটা কি ছিল? সংগ্রহ ছিল, কর্মী সংগ্রহ ছিল প্রথমটা। ঠিক আছে, এবার দেখেন জ্যেষ্ঠতা একটা কি? জ্যেষ্ঠতা কিসের পদ্ধতি? জ্যেষ্ঠতার ভিত্তিতে কি? জ্যেষ্ঠতা একটা পদোন্নতির পদ্ধতি। খুবই সহজ না? এই কোশ্চেনগুলোই আপনাদের এক্সামে আসবে, দেখেন। 76 নম্বরটা একটু আনসার করার ট্রাই করেন। করণীয় কাজের প্রতি আগ্রহ যাচাই করা যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? করণীয় কাজের মাধ্যমে আমি আগ্রহটা কিভাবে যাচাই বাছাই করব? আমার কর্মীরা যে আগ্রহী কিনা এটা আমি কিভাবে যাচাই বাছাই করব? এটা অবশ্যই তার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট করব, সে যে কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছে কিনা তার মনস্তাত্ত্বিক বা মেন্টাল অ্যাবিলিটি পরীক্ষা নিরীক্ষা করব। ঠিক আছে, আমি রনির এগুলো দেখে হাসি লাগছে। যাই হোক, কোন প্রশিক্ষণ পদ্ধতিতে কোনো প্রশিক্ষক থাকে না? একটা প্রশিক্ষণ পদ্ধতি আছে যেখানে কোনো প্রশিক্ষক থাকে না কিন্তু প্রশিক্ষণটা চলে, প্রশিক্ষণটা চলে, সেটা কি বলেন তো? সেটা আপনি প্রশিক্ষককে দেখতে পারবেন না, ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, সেটা কি? অনুভূতি প্রবণ। কোন প্রশিক্ষণ পদ্ধতিতে কোনো প্রশিক্ষক থাকবে না? অনুভূতি প্রবণে থাকবে না। ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের একজন নতুন কর্মীর জন্য কোন প্রশিক্ষণ পদ্ধতি অধিক কার্যকর? ধরেন একজন ঔষধ যে আগে কখনো ওষুধ বিক্রি করে নাই, সে হইতেছে ঔষধ, তাকে নতুন নিয়োগ করা হয়েছে, সে তার জন্য কোন প্রশিক্ষণ পদ্ধতি উপযোগী হবে? সে তো আরেকজনকে দেখে শিখবে, তার মানে পর্যবেক্ষণ করে শিখবে। কিভাবে শিখবে? কোনটা উপযোগী ওষুধ কোম্পানির? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণ। ঠিক আছে, এবার আপনারা অ্যান্সার করবেন।
জাবের জাবের, সোহেল, ইব্রাহিম, আহ, এটা কি ক্লাস হইতেছে? আপনি শুনেছেন যে কি ক্লাস হইতেছে, ইট মিনস আপনি কমার্সের স্টুডেন্ট না। যদি আপনি কমার্সের স্টুডেন্ট না হন তাহলে আপনি এই ক্লাসটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, কারণ আপনার যে কমার্সের যে বন্ধুরা আছে তারা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের টপ 100 এমসিকিউ ক্লাস করতে পারবে, আর মানুষের ভালো করলে আপনারও ভালো হবে। ঠিক আছে, তার মানে কি, সে দেখে দেখে শিখবে, সে পর্যবেক্ষণ করে শিখবে। তারপরে পদোন্নতির ফলে কোনটা বৃদ্ধি পায়? আমার পদের উন্নতি হইলে, ধরেন আমি এখন আপনাদের, ধরেন আমি এক ম্যানেজার, অ্যান্ড আমি যদি ধরেন আমি অ্যাডিশনাল ম্যানেজার ছিলাম, অ্যাডিশনাল ম্যানেজার থেকে আমি হইতেছে ম্যানেজার হয়েছি, তার মানে কি আমার পদোন্নতি হয়েছে। আমার পদের উন্নতি হইলে আমার কি হয়? পদের উন্নতি হইলে কোনটা বৃদ্ধি পায়? আমার পদের উন্নতি হইলে কি বৃদ্ধি পায় আপনারা এটা জানেন? ইয়াস, আলিফ তুমি তো কিছু করো না, তুমি কি লিখছো কেন? ইয়াস, মর্যাদা। হ্যাঁ, মর্যাদা, মর্যাদাটা বৃদ্ধি পায়। আমার যখন পদের উন্নতি হইতেছে, আমি অ্যাডিশনাল ম্যানেজার ছিলাম, আমার তখন মর্যাদা ওইরকম ছিল, যখন আমি ম্যানেজার হয়ে গেলাম তখন আমার মর্যাদা আরও বেড়ে গেল। তাহলে আমার পদের উন্নতির সাথে সাথে মর্যাদাটা বাড়ে। ঠিক আছে, প্রশিক্ষণের মাধ্যমে লাস্ট 20টা কোশ্চেন, খুব 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 গুরুত্বপূর্ণের সাথে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রধানত নিচের কোনটি বাড়ে? প্রশিক্ষণের মাধ্যমে কি বাড়ে? এই যে ধরেন সবাই কিন্তু টিচার হইতে পারবে না, অনেক পড়াইতে পড়াইতে তারপর টিচার হইতে পারবে, রাইট? সো এইটা কি, প্রশিক্ষণের মাধ্যমে তার কি বাড়তেছে? দক্ষতা, জ্ঞান, তাই না? তার কি বাড়তেছে? দক্ষতা বাড়তেছে। পরের কোশ্চেন, কোনটি প্রশিক্ষণ পদ্ধতি নয়? প্রশিক্ষণের পদ্ধতি নয় কোনটি? সেমিনার প্রশিক্ষণের পদ্ধতি। এই কোশ্চেন ভালো করে পড়বেন, আমি বারবার বলি কোশ্চেন মনোযোগ দিয়ে পড়বেন। কখনো নয় লেখা থাকে, কখনো বহির্ভূত লেখা থাকে, কখনো অন্তর্গত লেখা থাকে, এইগুলো খুব ভালো করে পড়বেন। না কোনটা সেমিনার একটা পদ্ধতি, শিক্ষানবিশ একটা পদ্ধতি, পদ পরিবর্তন হইতে পারে, পদোন্নতি কোনো কি প্রশিক্ষণের পদ্ধতি? কোনো প্রশিক্ষণের পদ্ধতি না। আপনারা সবাই ঠিক অ্যান্সার করেছেন। অ্যান্সার কোনটা হবে? প্রশিক্ষণ পদ্ধতি নয়, পদোন্নতি। তারপরে পরামর্শমূলক নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে? এটা অ্যান্সার করেন। আমরা কিন্তু নির্দেশনার চ্যাপ্টারে চলে গেছি। সরি, নেতৃত্ব, নেতৃত্ব। এই 82 নাম্বার, পরামর্শমূলক নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে? দেখেন, মাপ চাই, এরা কি শুরু করছে? এই আপনারা অ্যান্সার করেন। হে খোদা, আমার তো ফোন টোন দেখে আপনারা টেক্সট দিয়ে আমার ফোন তো এ করে ফেলতেছেন। এই শুনেন, আপনারা না আমাকে এসএমএস দিয়েন না, আপনারা পিডিএফ এর জন্য আমাকে টেক্সট দিলে কিন্তু হবে না। পিডিএফ এর জন্য আপনাকে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে মেসেজ দিতে হবে, তবে তার আগে লাইভ ক্লাসে শেয়ার করে দিতে হবে। পিডিএফ এর জন্য আমাকে টেক্সট দিলে আমি পিডিএফ দিতে পারবো না। আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ বানাইছি, সেটা হইতেছে ফ্রেশ পিডিএফ, দাগানো না। হ্যাঁ, দাগানো পিডিএফ পাবেন না। আচ্ছা, এখন দেখেন পরামর্শমূলক নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে? পরামর্শমূলক নির্দেশনা, দেখেন আমি কিন্তু পরামর্শ করি, যে আপনার সাথে আমি যে 1 to 1 কথা বলতেছি, আমি একটা কথা বলতেছি, আপনি সেটার উত্তর দিতে পারছেন, একে অন্যের সাথে পরামর্শ করতেছি, মানে একজন ফিডব্যাক দিচ্ছে আরেকজন ফিডব্যাক নিচ্ছে, তার মানে কি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার মধ্যে, এই জন্য এটা কি হবে? দ্বিমুখী যোগাযোগ প্রবাহ। পারছেন না সবাই? পারার তো কথা। 83 নাম্বার, কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে যে নেতা নিশ্চিত থাকে, মানে কর্মীরা অনেক ভালোভাবে কাজ করবে এইটা ভেবে, মানে নেতা খুবই নিশ্চিন্ত মনে, মানে ঘুম পড়তে পারে। হ্যাঁ, কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে কোন নেতা মানে ঘুমায়া যায়?
কোন নেতা ঘুমাইতে পারে সেটা হইতেছে লাগামহীন। কোন নেতা ঘুমাইতে পারে? লাগামহীন। ইয়াস, পরের কোশ্চেন। যে নেতৃত্ব কর্মীদের মতামত নিয়ে পরিচালিত হয় সেটা কোন ধরনের নেতৃত্ব বলে? যে নেতৃত্ব কর্মীদের মতামতটা নিয়ে পরিচালনা হবে, ঠিক আছে, সেটা হইতেছে কি? গণতান্ত্রিক নেতৃত্ব। কর্মীদের মতামত নিবে। এই যে নেতৃত্বের যে প্রকারভেদ, এই জায়গা থেকে না অনেক প্রশ্ন আসবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মার্শাল ই ডিমক কোন কাজকে হার্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন? মানে এখানে কোশ্চেন আসতে পারে যে মার্শাল ই ডিমক আমার নির্দেশনাকে কিসের সাথে তুলনা করছে? দিতে হবে হৃৎপিণ্ড, ঠিক আছে? কি অ্যান্সার হবে? হৃৎপিণ্ড। আচ্ছা, মার্শাল ই ডিমক কোন কাজকে হার্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন? নির্দেশনা। এখান থেকে 3টা প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন? মার্শাল ই ডিমক নির্দেশনাকে কিসের সাথে তুলনা করেছে? হৃৎপিণ্ড। নির্দেশনাকে হৃৎপিণ্ডের ন্যায় তুলনা করেছে কে? মার্শাল ই ডিমক। হার্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? এখান থেকে 3টা প্রশ্ন। আচ্ছা, পরের কোশ্চেন। এই আপু, আপনার এই টেকনিক ফলো করে 7টা অ্যান্সার করেছি। আচ্ছা, কর্মীদের সঠিক পথ প্রদর্শন করাকে কি বলে? কর্মীদের যখন আমি সঠিক পথ প্রদর্শন করতে পারি তখন কি বলবে? অ্যান্সার করেন তো। কর্মীদের সঠিকভাবে পথ প্রদর্শন করাকে, আপনাদের না জানে চা খাচ্ছি, কারণ হচ্ছে অনেকক্ষণ পড়াইলে কথা বলতে প্রবলেম হয়, এই জন্য একটু চা খাইতে হয়। ঠিক আছে। কর্মীদের সঠিক পথ প্রদর্শনকে কি বলে? নির্দেশনা বলে। কর্মীদের আমি এই নির্দেশনা দিব যে এইভাবে কাজ করলে ভালো হবে। আপনাদের এখন যেরকম নির্দেশনা দিচ্ছি যে এইভাবে পড়লে ভালো হবে, ওইভাবে পড়লে ভালো হবে, তো নির্দেশনা। নির্দেশনা হলো কোন ধরনের প্রক্রিয়া? নির্দেশনা কি অবিরাম প্রক্রিয়া, ইতিবাচক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, নাকি ভারসাম্য? নির্দেশনা কোন ধরনের প্রক্রিয়া বলেন তো? নির্দেশনা, অ্যান্সার করেন। এটা কত নাম্বার জানেন? এটা হইতেছে 87 নাম্বার। আমরা কিন্তু খুবই শেষের দিকে আছি। এখনও আপনি আপনার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার বন্ধুদের মেনশন করে দিতে পারেন, যাতে করে তারা জানতে পারে এখানে এত চমৎকার একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড আমাদের মিশন এফবিএস কোর্সের আপনারা যুক্ত হইতে পারেন। মিশন এফবিএস কোর্সে যুক্ত হইতে হবে, কারণ মিশন এফবিএস কোর্সে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং পুরো ঢাবিয়া টিচার প্যানেল দ্বারা পরিচালিত এই কোর্সটায় আপনাকে করে তুলবে দক্ষ এবং একদম পরিপূর্ণ অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, নির্দেশনা হলো কোন ধরনের প্রক্রিয়া? নির্দেশনা একটা চলমান প্রক্রিয়া, নির্দেশনা চলতেই থাকে, নির্দেশনা কখনো শেষ নাই, নির্দেশনা চলমান প্রক্রিয়া। আচ্ছা, নির্দেশনার ঐক্যে নির্দেশনা কি? এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন অনেক আসে নির্দেশনার প্রশ্নে। নির্দেশনা কি? প্রশ্নটা আবার একটু ভালো করে দেখবেন। নির্দেশনার ঐক্যে, হ্যাঁ, এর একটা কমন। নির্দেশনার ঐক্যে নির্দেশনাটা কি? নির্দেশনার ঐক্যে নির্দেশনা হচ্ছে একটা নীতি। নির্দেশনা কেন একটা নীতি? কারণ নির্দেশনার মাধ্যমে কয়েকটা কাজের ডিরেকশন দেওয়া হয়। কয়েকটা কাজের যেহেতু নির্দেশ বা ডিরেকশন দেওয়া হয়, একটা নীতি অবশ্যই থাকে। তো নির্দেশনার ঐক্যে নির্দেশনা হচ্ছে একটা নীতি, ঠিক আছে? পরের কোশ্চেন। যে নেতৃত্ব কর্মীদের কাজের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল তাকে কোন ধরনের নেতৃত্ব বলে? মানে কর্মীদের কাজের প্রতি, হ্যাঁ, কর্মীদের কাজের প্রতি এখানে কিন্তু বলে নাই কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল, এখানে বলছে কর্মীদের কাজের প্রতি শ্রদ্ধাশীল। যেখানে আমার কাজ বা কর্মটাকে ফোকাসিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে, সেখানে হবে কর্মকেন্দ্রিক। যদি বলতো আমার কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল, কর্মীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তখন সেটা কর্মী কেন্দ্রিক হইতো। কিন্তু এখানে কি বলছে? কর্মী আছে ঠিক আছে, কিন্তু ফোকাসিং পয়েন্টটা হচ্ছে কাজ, কর্মীদের কাজের প্রতি, তো এই জন্য হবে কর্মকেন্দ্রিক, ঠিক আছে? ওকে,
পরে কোশ্চেন, নির্দেশনাকে প্রশাসনের কি বলে? লাস্ট 10 কোশ্চেনে আছি, দেখেন কার কয়টা হয়। নির্দেশনাকে প্রশাসনের কি বলবে? কে বলছে এটা? মার্শাল ডিমক বলছে, ঠিক আছে, কিন্তু কি বলছে? নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলে। কে বলছে? এটা মার্শাল ডিমক বলছে। দেখেন এই যে নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড কে বলছে? মার্শাল ডিমক বলছে। ভুলে যাওয়ার কোনো কারণ নাই। 92 নম্বর, নিয়ন্ত্রণ নিচের কোন ধরনের কাজ? নিয়ন্ত্রণে আসছি, নিয়ন্ত্রণ থেকে লাস্ট মেবি হতেছে আপনার 8টা কোশ্চেন থাকবে। নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কি কোনো কালান্তিক কাজ? কি ধরনের কাজ? নিয়ন্ত্রণ কোন ধরনের কাজ? খুবই অ্যান্সার করেন, এই তো 92 অ্যান্সার করে ফেলছে, পারফেক্ট। নিয়ন্ত্রণ কোন ধরনের কাজ? নিয়ন্ত্রণ হইতেছে কালান্তিক কাজ। ওকে, পরের কোশ্চেন। এখানে বোঝানোর তেমন কোনো কিছু নাই, এই জন্য আই এম নট টেকিং এন ইনিশিয়েটিভ। ওয়ালাইকুম আসসালাম। 93, নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটির সাথে পরিকল্পনার সরাসরি সংযুক্ত? নিয়ন্ত্রণের যে পদক্ষেপ আছে 5টা, সর্বশেষ ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। সেই সংশোধনমূলকের সাথে বলে দিচ্ছি নাকি, নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটার সাথে? নিয়ন্ত্রণের একটা পদক্ষেপের সাথে পরিকল্পনা সরাসরি সংক্ষিপ্ত, সরাসরি সম্পৃক্ত। সেটা কোনটা? আদর্শমান নির্ধারণ করা। কারণ পরিকল্পনায় কি করা হয়, যে কাজটা কিভাবে করা হবে, কেন করা হবে, কোথায় করা হবে, কতটুকু করা হবে, সেই সব কিছু অগ্রিম নির্ধারণ করা হচ্ছে পরিকল্পনা। আর আদর্শমান নির্ধারণ করাও ঠিক সিমিলার, রাইট? সো এই জন্য এটা আদর্শমান নির্ধারণ। পরের কোশ্চেন, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো আছে, এটার প্রথম পদক্ষেপটা কোনটা? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা? নিয়ন্ত্রণের প্রথমটা হচ্ছে আদর্শ মান নির্ধারণ করব। তারপরে হচ্ছে আদর্শ মানের সাথে যে আমি প্রকৃত মান যেটা, ওটার পরিমাপ করব, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব যদি ভুল হয়ে থাকে, হ্যাঁ, তুলনা করার পরে। চাটা খেয়ে নেই, গলাটার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি অলরেডি 2টা ক্লাস নিচ্ছি আজকে, এই জন্য এরকম অবস্থা হয়েছে। লাস্ট 6টা কোশ্চেন, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কয়টি পদক্ষেপ বিদ্যমান আছে? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কয়টি পদক্ষেপ আছে? অলরেডি বলেছি, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার 5টা পদক্ষেপ আছে। প্রথমটা কি? আদর্শ মান নির্ধারণ। শেষটা কি? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। ওকে, লাস্ট 5টা কোশ্চেন, পরিকল্পনা মোতাবেক সম্পাদিত কাজ হয়েছে কিনা তা অডিট করার ব্যবস্থাপকীয় কাজকে কি বলে? এর থেকে সহজ কোশ্চেন আছে। পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কিনা তা দেখা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে কি বলে? নিয়ন্ত্রণ বলে। ঝটপট অ্যান্সার করবেন, ঝটপট। লাস্ট পার্টের পুনরূপ কি? পার্ট হইতেছে প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক। এটা কিসের টেকনিক? এটা নিয়ন্ত্রণের টেকনিক। মনে থাকবে, এটা কিসের কৌশল? নিয়ন্ত্রণের আদর্শমান পরিমাপ করার একটা কৌশল। এই কোশ্চেনটা আসতে পারে, যারা ক্লাস করতেছেন তারাই তো পারবেন, নাইলে পারবেন না। দেখেন, এটা হবে না, এটা তো হবে না, প্রোগ্রাম ইভেন্ট তো হবে না, এটাই হবে প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। আচ্ছা, ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ কাজের নাম কি? হাসতে খেলতে আনসার করবেন না। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষটা হচ্ছে নিয়ন্ত্রণ। এই এত সহজ কোশ্চেন কি আসবে? জি ম্যাম, জি স্যার, এমন সহজ কোশ্চেনও কোনো না কোনো বোর্ডে চলে আসবে। দেখেন, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কোনটা? আমি বলেছি, প্রথমটা হচ্ছে আদর্শ মান নির্ধারণ করা, সর্বশেষটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। লাস্ট কোশ্চেনে যাব, লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে, নট দ্য লিস্ট, শেষ কোশ্চেন, নিয়ন্ত্রণের ভিত্তি কি? এই কোশ্চেন না পারলে পড়তে হবে না। নিয়ন্ত্রণের ভিত্তি কি বলেন? নিয়ন্ত্রণের ভিত্তি কি?
ইয়েস, আমি 100 নাম্বার অ্যান্সার চাচ্ছি, 100 নাম্বার। আমরা শেষে চলে আসছি স্যার, শেষেরটা অ্যান্সার করেন। সাজেশন কি দিব, কোন অধ্যায়টা বেশি পড়বেন, কোন অধ্যায়টা কম পড়বেন, সাজেশন দিব। ওকে, নিয়ন্ত্রণের ভিত্তি অবশ্যই পরিকল্পনা, কারণ আমার পরিকল্পনা অনুযায়ী কার্যবলী হচ্ছে কিনা সেটা দেখব, এবং পরিকল্পনার সাথে আমার যে মানটা আমি পাচ্ছি সেটা তুলনা করব, তুলনা করে কোনো কিছু হইলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। সো এই ছিল আজকের টপ 100 MCQ ক্লাস। ক্লাসটা শেষ। কেমন ছিল আজকের ক্লাসটা? আশা করি পুরো ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার বইটা আপনারা রিভিশন করে দিতে পেরেছি, এবং ইম্পর্টেন্ট ডিসকাশন করা হয়েছে। ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে, এবং আমি যতগুলো কথা বলেছি আমার মুখের কথা, একটাও আসলে এমনি এমনি না, সব কথায় আনুষঙ্গিক রিলেভেন্ট কথাবার্তা বলেছি। সো আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের স্নেহা আপু। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে মিশন FBS কোর্সে। আপনারা এইচএসসি পরীক্ষাটা চমৎকারভাবে শেষ করেই আপনারা মিশন FBS এখন একটা ডিসকাউন্ট চলতেছে, চলে আসেন ম্যানেজমেন্ট মার্কেটিং ক্লাস, আমি ওখানে আপনাদেরকে নিব ইনশাল্লাহ। সো আপনারা চমৎকারভাবে পরীক্ষা দেন। এই ছিল আপনাদের টপ 100 MCQ, এবং এই যে আমি যে পিডিএফের অ্যান্সারগুলো মার্ক করে দিয়েছি, এই টপ 100 MCQর পিডিএফটা পাইতে গেলে আপনাকে ক্লাসটা শেয়ার করে আপনার টাইমলাইনে অথবা যে কোনো জায়গায় আপনার বন্ধুকে যে কোনো জায়গায় শেয়ার করে আপনি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে যদি SMS করেন তাহলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। সো এই ছিল আজকের মতো। আমার ক্লাসটা কেমন লেগেছে জানাবেন, এবং আপনার সবার শেষে একটু সাজেশান দিয়ে যায় নাকি? আচ্ছা, সাজেশন হচ্ছে ব্যবস্থাপনার ধারণা কোন চ্যাপ্টারটা আপনারা স্কিপ করবেন না, হ্যাঁ, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে। ব্যবস্থাপনার ধারণা, তারপরে হইতেছে নীতি, ব্যবস্থাপনার ধারণা নীতি, তারপরে হইতেছে কর্মী সংস্থান, স্কিপ করার দরকার নাই, এইগুলো আপনারা স্কিপ করেন না। কর্মী সংস্থান, আর কি রাখবেন? নেতৃত্ব রাখবেন, হ্যাঁ নেতৃত্ব রাখেন। আর আপনাদের পরিকল্পনা আর নিয়ন্ত্রণ তো আংশিক আছে, এই জন্য ওইটাই খুবই সহজ এবং ছোট। তো আপনারা এই 4টা চ্যাপ্টার থেকে এই অনেক বেশি সিকিউ অ্যান্ড MCQ এখান থেকে আসবে আর কি, হ্যাঁ। সো এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের গুরুত্বের আলোকে অলরেডি বলেও দিয়েছি। সো সাজেশনও দিয়ে দিলাম, MCQও দিয়ে দিলাম, এভরিথিং ওকে। সো সবাই খুব সুন্দরভাবে আপনারা পরীক্ষাগুলো দেন, এবং আমার সাথে নেক্সট আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ মিশন FBS এ। তো আপনাদের সাথে মিশন FBS এ দেখা হবে, চমৎকারভাবে পরীক্ষা দিয়ে এইচএসসিতে খুব চমৎকার রেজাল্ট করে মিশন FBS এ চলে আসেন। দেখা হবে, কথা হবে, পড়াশোনা হবে। এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।